international content from Europe, Asia, Africa, and now right here in the USA. Watch us via Roku on your smart TV. Download the Millennium TV app from the App Store to stream our shows anywhere, anytime. Millennium TV. প্রিয় দর্শক, শুভেচ্ছা, ওয়েলকাম, গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, হোয়াট এভার উই আর। আমরা আপনাদের সবাইকে মিলেনিয়াম টিভি সমসাময়িক আয়োজনে ওয়েলকাম জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি নূর মোহাম্মদ তাফাদার, আমাদের নিউ ইয়র্ক স্টুডিও থেকে। আমার সাথে একজন গুণী ব্যক্তিত্ব, একজন প্রফেসর, ইকোনমিস্ট, বুদ্ধিজীবী, বাংলাদেশের স্বার্থে, জনস্বার্থে যুগ যুগ ধরে কাজ করে আসছে জনাব ডক্টর শওকত আলী। শওকত আলী ভাই, আপনাকে মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএস এর প্ল্যাটফর্মে ওয়েলকাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনার টেলিভিশনের মাধ্যমে আমাদের সকল দর্শক শ্রোতাদের শুভেচ্ছা। এটা একটা বিজয় দিবস। আমার লাইফে এই দুইবার বিজয় দিবস দেখার সুযোগ হয়েছে। একটা তো তৈরি করেছি আমরা, আর একটা আমরা বিদেশ থেকে সাহায্য করেছি। একটা ছিল 16ই ডিসেম্বর। সেটাতে সম্পূর্ণ বিজয় ছিল না। এই বিজয় নাকি অন্য দেশ তারা দাবি করে, তারাই আমাদের দিয়েছে। এবং আমিও দেখেছি যে আমাদের বুকের উপর দিয়ে যখন ভারতের ট্যাঙ্ক চলাচল করলো, তো তখন আমরা বুঝলাম যে ঠিক যে বিজয় কাঙ্ক্ষিত আমরা চিন্তা করছি সেটা বোধহয় হয়নি। প্লাস সরহদী উদ্যানে যে ঘটনাগুলো হয়েছে এটা অপমানজনক। কিন্তু আজকে যেটা আমরা মনে করছি যে এটাও কিন্তু সম্পূর্ণ বিজয় অর্জিত হয়নি, একটা স্টেপ শুরু হয়েছে। কি হবে, কোথায় দাঁড়াবো, কোথায় যাব, এখনো কিন্তু সবকিছুই অনির্ধারিত। থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। আপনাকে অশেষ ধন্যবাদ শওকত ভাই। আপনার প্রথমেই নিয়ে আসছি আজকে যে অনাকাঙ্ক্ষিত যে ঘটনাটি ঘটছে বাংলাদেশে, আপনার দেশ, আমার দেশ, 18 কোটি জনগণের দেশ। এটা আপনি কখনো আশা করেন নাই এবং কখনো আপনি দোয়াও করেন নাই। এবং ওইদিকে আমরা সমালোচনা, আমরা এজ এ মিডিয়া ব্যক্তিত্ব, মিডিয়া কর্মী হিসেবে আমরা করবই। এবং সরকারে যারা আছে তারা শুনতেই হবে। তারা যদি এগুলো শুনুর সাহসিকতা না থাকে, ধৈর্য না থাকে, তাহলে তো তারা সরকারে থাকা উচিত না। যে ঘটনাটি ঘটছে এটা একটি দুঃখজনক। আপনার স্টুডেন্ট লাইফে, হাই স্কুল লাইফে আপনি এই ঘটনা দেখছেন। আইয়ুব খান কিভাবে গেছেন, দেখছেন না? ইয়েস, অফ কোর্স। আপনার খেয়াল আছে না? অবশ্যই খেয়াল আছে। কেন, আমরা তো তার অংশ ছিলাম 1969 এর। সেই কথাই বলছি যে আপনি ইয়ং ব্লাড, যেই তাজা রক্ত দিয়ে রাস্তায় নামছেন, তখন সেই ধরনের তরুণ ছেলেরা গত 1 মাস যাবৎ প্রায় বাংলাদেশে মার খাচ্ছিল এবং মারা গেছেন। যারা মারা গেছেন তাদের রুহে আত্মার মাগফিরাত করি, দোয়া কামনা করি, আল্লাহ বেহেশত নসিব করুক, যারা যে ধর্মেরই হোক না কেন। তবে আপনি আর আমি কোন বাংলাদেশ দেখতে চাই? এখন কি হবে, কি হচ্ছে এবং কি আমরা প্রবাস থেকে এজ এ রেমিটেন্স যোদ্ধা আমাদের কি করণীয় উচিত এবং কি করা উচিত, এই সম্পর্কে যদি আপনি আমাদের দেশবাসী এবং প্রবাসী আমরা যারা আছি, আমরা কাউকে ঘৃণা করি না, হেট করি না। আমরা চাই না প্রজাতন্ত্রের ক্ষতি হোক, রাষ্ট্রের জনগণের ক্ষতি হোক। আপনি যদি এই উদ্দেশ্য করে কিছু কথা বলুন। ধন্যবাদ আপনাকে। জি, এখন আপনি তো একসাথে অনেকগুলো প্রশ্ন করেছেন। তো একটা হচ্ছে রেমিটেন্স, যে অর্থনীতির বিষয়টা অবশ্যই আলাপ করব আমরা একজন ইকোনমিস্ট হিসেবে, এটা আমার একটা মোরাল অবলিগেশন। আর একটা হচ্ছে ডোমেস্টিক্যালি যে ঘটনাগুলো এখন ঘটছে অ্যাজ অফ টুডে, অত্যন্ত দুঃখজনক এই কারণে যে যারা ক্ষমতায় যায়
এই লুটেপুটে খেতে চাই। পলিটিক্সটা একটা বিশাল বাণিজ্যের বিষয় হয়ে দাঁড়িয়েছে। মানে দুনিয়াতে এর থেকে আর কোনো ভালো ব্যবসা নাই, যে আপনার কোনো শিক্ষা লাগে না, মেধা লাগে না, কিচ্ছু লাগে না, একটা ডান্ডা জোর আর আমার ভাই আছে বা দলবল আছে, আপনি দুটো দিকে একটা দেশকে খাবেন, কোনো রকমের ভিতরে ভেরি আনফর্চুনেট। এটা আমরা স্বাধীন দেশে এটা হবে আমরা কল্পনা, এটা শুধু একটা আপনার সাউন্ডটা কম আসছে, একটু জোরে বলবেন। তো তখন থেকে আপনি কি শুনতে পাচ্ছেন এখন কিছুটা? হ্যাঁ, শুনতে পাচ্ছি। তো তখন থেকে এই জিনিসগুলো হয়েছে। ইটস এ বিগ পলিটিক্স। একটা সংস্কৃতে দেখি, আমার শ্লোকটা মনে আছে কিনা, হচ্ছে বাণিজ্য বসতে লক্ষ্মী, তদর্ধং কৃষিকর্ষণী, তদর্ধং রাষ্ট্রং ভিক্ষায়াং নবৈচ। আপনি দেখেন এই সংস্কৃত শ্লোকটা কিন্তু 1000 বছর আগে লেখা হয়েছে। জি। এখন এতে বলা হয়েছে যে এই স্লোগান, এই শ্লোকটা সংস্কৃত শ্লোকের মানেই হলো যে বাণিজ্য বসতে লক্ষ্মী, মানে হচ্ছে ব্যবসা বাণিজ্য করলে সেটা ভালো জিনিস, ভাগ্য নির্ধারণ করা যায়। তদর্ধং কৃষি কর্ষণী, তারপরে আছে কৃষি কাজ বাণিজ্য, হালাল জিনিস হালাল ভাবে আপনি উপায় করে খাবেন। তদর্ধং রাজ সেবান, তার মানে 3 নম্বরে আপনার রাজ সেবার বা যেটাকে আমরা বলি পাচাটা, এইটা। চতুর্থ বলা হয়েছে ভিক্ষাং নবৈচ। ভিক্ষাং নবৈচ মানে ভিক্ষার ভিতরে কোনো গৌরব নাই। এখন এই 3 নম্বরটা চলে আসছে আপনার 1 নম্বরে। আপনার কিচ্ছু লাগবে না, আপনি দেশে যান এখনই, তখনও ছিল, আগেও ছিল, আপনাকে পরিচয় করবে আমি অমুক জিনিস, অনেক দল রাজনীতি করি। আপনি পিএইচডি ডক্টর, আপনার সামনে একটা ইয়ং ছেলেপিলে যে ইতিহাস নাই, বাপের টিকা নাই, মার টিকা নাই, কোন রকম সে ইতিহাস জানে না, কোন একটা দল করে সেই দলের ইতিহাসও জানে না, সে বলবে যে সে এক্সপেক্ট করে যে আপনি বিদেশে যতই বড় লোক যাই হোক না কেন, আপনার লোকাল যে বাহাদুর আছে, নেতা আছে, যে দলপতি আছে, তাকে আপনি সালাম দেবেন, এবং সেই লোকটা হাজার হাজার কোটি টাকা তার ইনকাম, যেটা আপনি দেশে বিদেশে কোথাও হালাল ভাবে আপনি করতে পারেননি। এইটাই হচ্ছে পলিটিক্যাল মূল করাপশন। আর এই দুঃখজনক যে কথাটা আপনি বললেন, আজকে তাই তারা করে গেছে। আমরা আজকে এই জায়গায় দাঁড়িয়ে, আপনি জানেন, একেবারে চ্যালেঞ্জ দিয়ে শেখ হাসিনার প্রতি আমরা সেই চ্যালেঞ্জ তখন থেকে চলছি। একজন ইকোনমিস্ট হিসেবে, একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমরা কোনো ক্রমেই তাকে ছাড় দিইনি। হ্যাঁ, আমার ইচ্ছা আছে, আপনি আমায় এক সময় আপনাকে বলেছি যে ডিজাইভের লোক আমাকে বাড়িতে নিউ ইয়র্কে কল করে বলছে 5 বছর আগে যে আপনি কি সেমিনার করেন, এগুলো আপনি টক শো করেন, সব রেকর্ড আছে, এগুলো বাদ দেন। আমি দেশে গেলে আমার কোনো রকম ইয়ে নাই, আমাকে গুম করা হয়তো, নো কোশ্চেন আস ফ্রম দ্য এয়ারপোর্ট। আপনাকে একদিন বলেছি 2-4 বছর আগে যে ভাই এটা কি হলো। আজকে সেই আহম্মকি, সেই বাহাদুরি থেকে পালায়ে গেল, কিন্তু এখনো বিবাদ রয়ে গেছে। আপনার বিবাদ কিন্তু কাটেনি। আপনি চিরাচরিত যে পলিটিক্স করবেন, ছাত্ররা হচ্ছে আমাদের আসল লিডার। আমি বারবার বলেছি বহু চ্যানেলে যে ওদের দেশপ্রেমের কাছে আমরা কিছুই না, আমরা হেরে গেছি। প্রকৃত মুক্তিযোদ্ধা ওরা, যেখানে সংগ্রাম পরিষদ নাই, কেন্দ্রীয় কমিটি নাই, একটা সমন্বয় কমিটির মাধ্যমে তারা এই কাজটা করবে। আমি বহু জায়গায় একজন অধ্যাপক হিসেবে বলতাম যে আচ্ছা, এইসব ছেলেপিলে কি কোনো কাজ কারবার নাই, খালি ঠিকঠাক করে আর এই দিকে ঘোরাঘুরি করে। আমি অবাক হয়েছি তাদের ইনার স্ট্রেংথ দেখে, তাদের এত শক্তি দেখে আমি খুব অবাক হয়েছি, এবং আই অ্যাপ্রিসিয়েট দেম, এবং 100% তাদেরকে আমরা সাহায্য করে আসছি, সহযোগিতা করছি, উজ্জীবিত করেছি, এবং এই কথাগুলো তাদের কানে পৌঁছেছে। গত পরশুদিনও আমার সাথে ছিল এই রাশেদ খান বলে গণ অধিকার পরিষদের একটা যে সেক্রেটারি জেনারেল, তাকেও আমরা অনেকগুলো কথা বলেছি। বা এটা দুঃখজনক, কিন্তু আর যাতে এই ঘটনা না হয়, যে আসুক ক্ষমতায়, ইট ডাজ নট ম্যাটার অ্যাক্রস দি বোর্ড। আপনি হয়তো নূর মোহাম্মদ ভাই, আপনি বলেন শওকত ভাই কি মাইন্ড চেঞ্জ করছে, এই বিজয়ের দিনে তো উনি আরো লাভ মারার কথা ছিল বিএনপির পক্ষে। নো ওয়ে, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এটা শিক্ষা দিইনি, কাউকে দিইনি।
তো সেটা তো পরে, সেটা পরে। আপনি আপনার দীর্ঘ জীবন প্রবাসে এবং আপনার জীবনী যদি কেউ না জানে, আপনার স্টুডেন্ট লাইফ থেকে আপনি একজন সাংবাদিক এবং অনেক কিছু করে এই দেশে একটা হেড অফ দ্য ডিপার্টমেন্ট ইকোনমিক্সের, আল্লাহ রহমতে এখন সারা পৃথিবী আপনার কাছে চোখে পিপিলিকার মতো আপনি দেখছেন। আমরা যা করছি, যা ঘটছে, যা রটছে, আমরা কোন দিকে যাচ্ছি শওকত ভাই? না, আপনার যেহেতু বিষয়টা সমসাময়িক, মানুষ একটা পরিবর্তন হলে একটা উল্লাস আনন্দ করতেই পারে, কিন্তু অবশ্যই আমি যা দেখছি সকাল থেকে বা কালকে রাত্রে থেকে কিছুটা দেখছি, আমি তো খালি টক শো করে বেড়াইনি। আমি তো আর আজকে না, এই যে কথা বললেন আপনি, আজকে 42-43 বছর বাইরে একদিনও বাংলাদেশ আমার মাথা থেকে যায়নি, কোনোদিন না, কোনোদিন। যারা আমাকে চেনে, সে ভয়েস অফ আমেরিকা বলেন, বিবিসি বলেন, বাংলাদেশের সব চ্যানেলে আমি কথা বলে আসছি। নূর মোহাম্মদ ভাই, আজ থেকে 10-11-12 বছর আগে আমি নয়া দিগন্ত পত্রিকায়, দৈনিক নয়া দিগন্ত পত্রিকায় মহিউদ্দিন আলমগীর সাহেব এডিটর ছিলেন। তা আমি ওই অফিসে গেলাম, এমনি আমার কিছু বন্ধু বান্ধব আছে তাদের সাথে সাক্ষাৎ করার জন্য। উনি পেয়ে আমাকে ধরে বললেন যে আপনার ছাড়াছাড়ি নেই, আপনার কিছু টক শো, তখন ছিল বাংলাদেশ টেলিভিশন একমাত্র, সেখানে আমরা দেখছি না। এটা ছিল আরো আগের কথা। উনি আমাকে যেটা বললেন যে আপনি ইকোনমিস্ট হিসেবে আপনি বলেন যে বাংলাদেশে কি হচ্ছে এখন এই সময়। কিন্তু 8-10 বছর আগে থেকেই ভীতি সঞ্চার ছিল চারিদিকে, কথা বললি এটা ওইটা সেটা এরকম চলছিল, ক্ষমতায় শেখ হাসিনা। তা আমার একটা রিকোয়েস্ট ছিল যে আমি কথা বলবো আপনাদের সাথে, কিন্তু দয়া করে আমি যুক্তরাষ্ট্রে যাওয়ার পরে আপনি এটা ছাড়বেন। তো কি কথা? আমি বলেছিলাম যে যেদিন যেদিন আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হবে, উপরে আল্লাহ সাকি নূর মোহাম্মদ ভাই, যেদিন আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হবে পুরো দেশের অর্থনীতি ভেঙে পড়বে। আরে উনি বললেন শওকত ভাই এখনো তো কোনো আলামত তো শুরু হয়নি, ও তো বলছে অনেক এটা হচ্ছে, উন্নয়ন হচ্ছে, এটা হচ্ছে, আর আপনি কি বললেন? আমার এর পিছনে যুক্তি আছে, আমি যুক্তি দিয়েছি যে কেন ভাঙবে। মূল যুক্তিটা আমি দিয়েছিলাম বেসড অন মাই এক্সপেরিয়েন্স এন্ড লার্নিং, যে করাপশন, টাকা চুরি করা, এইটা বলাতে উনি অবাক, যে আশ্চর্য কাজ। ওমা, উনি এইটা লোভ সামলাতে পারেননি। আমি ভাই ঢাকা থেকে, আমার বাড়ি থেকে যশোরে যখনই পৌঁছেছি, সকালে দেখি চারিদিকে ওইটা হেডলাইন। ওনার পত্রিকার খুব নাম ছিল ওই সময়, উনি হেডিংই দিয়েছেন এই যে কথাটা আমি বললাম, সেটা হেডিং উনি দিয়েছেন, তাও প্রথম পৃষ্ঠায়। নিচে লিখে দিয়েছেন ডক্টর শওকত আলী, লং আইল্যান্ড ইউনিভার্সিটি, নিউ ইয়র্ক। এবার আমার শাশুড়ি শালা সুমন্দি তারা আমার নিয়ে এবার আমাকে কোথায় লুকাবে, এইটা নিয়েই তারা মহা বিপদে পড়ে গেছে। কারণ বলছে তুমি তো নতুন আসছো এদেশে, তুমি জানো না যে এখানে কি হচ্ছে, আর তুমি যা বলেছো এ তো সরকারের গায়ে চলে গেল। আমি বললাম ভাই গেলেও দেখবা, যদি তারা ক্ষমতাচ্যুত হয় তখন তাই হবে। আজকে আমি অত্যন্ত গৌরবের সাথে বলতে পারি, সেই পত্রিকা আজকে আমার কাটিং আছে, প্রথম পৃষ্ঠায় উনি হেডিং দিয়ে দিয়েছেন। আমি কল করে বলেছিলাম যে ভাই কথা ছিল কিন্তু আমি যুক্তরাষ্ট্র যাওয়ার পরে আপনি ছাপাবেন, কিন্তু আপনি ছাপিয়ে দিয়েছেন পরের দিন, আমার এখন থাকাই মুশকিল। আমার মনে আছে বহু সাংবাদিক ভাইরা আমার বহু রকম ভাবে তারা আশ্রয় দিয়েছে, আমার ওই নিউজ হওয়ার পরে তারা আমার সঙ্গ ছাড়েনি। এখন একটা দেশকে আপনি যদি এইভাবে অনাচার অত্যাচারের ভিতরে, উনার তো এই নিউজ হওয়ার পরে উচিত ছিল যাচ্ছে এই লোকটা বিদেশ থেকে এসে এখানে এই কথা বলছে বাংলাদেশের, আচ্ছা ওনাকে তো জিজ্ঞেস করে যদি আমাদের ভুল হয় কি ভুল হয়, অল্টারনেটিভ কি হতে পারে। সারা দুনিয়াতে এটাই নিয়ম। উনি আমাকে ধরে পাল্লি মারে, আমি অনেক গোপনে গোপনে যাওয়া এসে চলে আসছি যে এখানে আপনার এটার পরে আর কোনো সাক্ষাৎকার আমি দিইনি। তো এই যদি দেশের অবস্থায় নো ম্যাটার হোয়াট গভর্নমেন্ট, সে দেশে আমাদের জন্য বসবাস করা, শতফুল ফুটতে দাও। আপেল মাহমুদ ভাই 71 সালের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে আমার অত্যন্ত শ্রদ্ধেয়
উনি একটা যে গান গাইতেন শুধু হারমোনিয়াম দিয়ে, এখনো গানটা আমার ভাসছে কানে, মোরা একটি ভুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। ঠিক আছে, মনে আছে প্রথম লাইন? তারপরে মোরা একটি ভুলকে বাঁচাবো বলে অস্ত্র ধরি। আমরা তখন 7.5 কোটি ফুল ছিল, আমরা কি শত ফুল ফুটতে দিয়েছি? তারপরে আমাকে প্রথম পরিচয় দিতে হবে আমি দলবাজি করি কিনা, আমাকে এটা বলতে হবে। So get the hell out. এখন আমরা যে পরিবর্তন আমরা চেয়েছি স্বাধীনতার যুদ্ধের সময়, এখন যেই আসুক, যেই ক্ষমতা আসুক, তাকে 3 বার চিন্তা করতে হবে। আমার এই ছাত্র ভাই বোন সন্তানরা যে দাবিগুলো দিয়েছে, রাষ্ট্রের সংস্কার করতে হবে, ওরা আন্দোলন দিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন। আমি এইটাই পছন্দ করি, এই কোটা ফোটা সংস্কারের ধারধারি না, আমি বৈষম্য বিরোধী অল লেভেলস অফ আপনার এই যে ডিসপ্যারিটি অফ ইনকাম, পভার্টি লেভেল ধরেন, ছাত্র শ্রমিক জনতা, কৃষক, মেহনতি মানুষ, গার্মেন্ট শ্রমিক, তাদের কি হবে এটা আমাদের আগে নিশ্চিত করতে হবে। আমার সংবিধানের 3টে যে এক্সিকিউটিভ ব্রাঞ্চের কি ক্ষমতা, আমার লেজিসলেটিভ ব্রাঞ্চের কি ক্ষমতা, এক্সিকিউটিভকে এই জিনিসগুলো আমার সবগুলো আগে এই আইন বিভাগ, বিচার বিভাগ এবং শাসন বিভাগের যে সেপারেশন, সেখানে আমরা দেখতে হবে। আজকে দেখেন তো নূর মোহাম্মদ ভাই, আজকে চপ্পু হলো দেশের রাষ্ট্রপতি। ক্যান ইউ ইমাজিন? তার একটাই গুণ আছে যে একটা ব্যাংক থেকে চুরি করে টাকা পাঠাতে সাহায্য করেছে বিচারে বিদেশে, সেই লোকটা হয়েছে বিচারপতি। তাকে আবার মাননীয় বলতে হবে, যিনি চোরের সর্দার, তার কাজই হচ্ছে চোর। তিনি এটা করলেন, তিনি এটা করেছেন এইভাবে। এই কারণে ওয়াকারুজ্জামানের বক্তব্য আজকে আমি শুনেছি, আই ডি নট লাইক ইট। উনি ছাত্র প্রতিনিধিদের সাথে আগে আলাপ করবেন, কার কথায় চলছে। বিপদ এখনো কাটিনি কিন্তু নূর মোহাম্মদ ভাই, কারোর কথাই উনি চলেছেন। আচ্ছা, এইটা যদি হয় আপনি বলেন তো, কে পারমিশন দিয়েছে যে তাদের 2 বোনকে বিদেশে পাঠাতে হবে? কার কার কারণে? উনি তো সেদিন, আজকে মাত্র 1 সপ্তাহ হয়নি, উনি বললেন যে শেখ হাসিনা পালাই না। তো পালানোর পর দিল কি কারণে? তাকে তো দেশে রেখে বিচার করতে হবে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে। এইটাই যদি আপনি পারতেন, তাহলে আপনি বলতেন যে আপনি স্বাধীন দেশের নাগরিক। কে তাকে পাঠিয়েছে, কোন কারণে, তার বিচার হবে না? ওয়াকারুজ্জামান যে বক্তব্য দিল, একজন সেনাপতি, কমান্ডার ইন চিফ, দেশের এই ক্রান্তি লগ্নে যেভাবে তার বক্তব্য দেওয়ার কথা ছিল, তিনি কিচ্ছু করেনি, হি ফেইলড ইট। তার কারণ কি জানেন? উনি হাসিনার কোঠায় সেনাপ্রধান হয়েছেন। কোন রকম তার দেশের মানুষদের প্রতি যে ভদ্রতা গ্রহণ করা, অন্তরের ভিতরে মানুষগুলোকে নিয়ে আসা, হি ফেইলড টু এক্সপ্রেস ইট। আমি এখনো ভয়ের কোনো দেখছি না। লাফাচ্ছে মানুষ, আগুন দিচ্ছে চারিদিক থেকে। আজকে আমি খবর নিয়েছি, আমি বাংলাদেশে 4 বার কল করেছি, আওয়ামী লীগের ঘরে আগুন দেওয়া হচ্ছে, অফিসে আগুন দেওয়া হচ্ছে। এটা কি ভালো লক্ষণ বলবেন? আমাকে ভুল বুঝবেন না, যারা বিএনপির ভাই আছে, কয় শওকত ভাই আমাদের নেতা ছিল, উনি বুদ্ধি দিয়েছেন সারা জীবন, এখন কি মাইন্ড চেঞ্জ করছে? নো, কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়ার আদর্শ এটা ছিল না, এগুলো ছিল না, এগুলো করেন নাই উনি, না করেননি, পারমিটও করেননি, প্রশ্ন ওঠেনি। তো এইটা যদি তারা করে, আমি জানি না, আমি কাউকে বিএনপি বলছি বলে এটা মনে করবেন না তারা করছে। এটা দুষ্কৃতিকারী হতে পারে, রয়ের এজেন্ট হতে পারে, আরো দেশের অনেক রকম লোকজন আছে, তারা এটা করতে পারে। কিন্তু মেজরিটি বিরোধী দল হিসেবে তাদের পরেই তো অনেক দোষ পড়বে, তাই না? কিন্তু তাদের উচিত হবে ছাত্ররা যে দাবি করেছে শহীদ মিনারে, এই শহীদ মিনারের দাবিটা পূর্ণাঙ্গ রূপে বাস্তবায়ন করা। তা না হলে তাদের জন্য বিপদ সমূহ। তারাও, 1 সেকেন্ড, আমার বোধ হয় এটা ব্যাটারি চার্জ কমে যাচ্ছে, 1 সেকেন্ড একটু কাইন্ডলি দিবেন। না, এবার হয়েছে। তো এই জিনিসগুলো আমি পছন্দ করি না, এবং আমি মনে করি যে পার্লামেন্টটা এখনই ভেঙে দেওয়ার সুযোগ। এই পার্লামেন্টে কোনো হিয়ারিং হয় না, এটা কোনো পার্লামেন্ট না, এটা ঠুটো জগন্নাথ, এটা ভাঙার প্রয়োজন রয়ে গেছে। এদের দ্বারা কোনো আইন পাশ কিচ্ছু গ্রহণযোগ্য হয় না। ওরা এখন তো পার্লামেন্ট থাকবে না, ইন্টারিম গভর্নমেন্ট আসবে। এখন আপনি যে কথাটি নিয়ে আসছেন, ওনাকে যাওয়ার সুযোগ এবং ওয়ে করে দেওয়া, এটা তো বর্তমানে যারা পাওয়ারে আছেন ওনারাই করে দিছেন। এবং আমি আর আপনি 71, 70, 69 থেকে 71-এর যুদ্ধ আমরা যেগুলো করে দেখাইতে পারি নাই,
যেগুলো সম্ভব হয় নাই আমাদের দ্বারা। আজকে ছাত্র সমাজ তা করে এবং জি, এবং আমরা আমাদের দেশ যারা স্বাধীন করছে তাদেরকে পাশ কাটিয়ে, তাদেরকে ফেলে রেখে অন্য একটি গোষ্ঠী এসে আমাদের দেশে পাকিস্তানি বাহিনীকে এখান থেকে সরিয়ে নিছে। বা যাই হোক, এগুলো এই কুকীর্তি কুকুরের আলাপ আমরা না করি, এগুলো শিয়াল কুকুরের আলাপ। তারা যেটা করছে আমাদের স্বাধীনতার উপর হস্তক্ষেপ, জানি না আল্লাহ রাব্বুল আলামিন এই হস্তক্ষেপ থেকে আমাদেরকে রক্ষা করবেন কিনা। তবে এই পৃথিবীর উপরে আমার আপনার জীবদ্দশায় আমরা হয়তোবা যারা মুক্তিযুদ্ধের শক্তি, মুক্তিযোদ্ধা, তারা হয়তোবা দেখে যাব যে আদৌ মুক্তিযোদ্ধা নামে কোনো কলঙ্ক এই দেশে থাকবে না, মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে কলঙ্ক থাকবে না। না, এখানে ইট ইজ কারেক্ট টু এ সার্টেন এক্সটেন্ট। এখন অনেক শব্দ সবসময় বলা যাবে না। আমাদের জানা মতে 35,000 মুক্তিযোদ্ধা ছিলেন। 7.5 কোটি মানুষের প্রায় 80 থেকে 90 লাখ মানুষ ইন্ডিয়াতে গেছে, 7 কোটি মানুষ এদেশে ছিলেন। এখন এর কোথায় আপনি যাবেন? তো যাক, অত ইতিহাস না বলে যেটা বলা যায়, যে ভুলগুলো ইন দি পাস্ট যা করা হয়েছে সেই ভুলগুলো এড়াতে হলে আমি এখনো মনে করি আমাদের ছাত্র সমাজকে রাস্তায় থাকতে হবে। আমি কোনো বিকল্প দেখি নেই। আমি বললাম, এবার আপনি দেখবেন, আপনি কয়দিন পরে আপনি আমাকে ডাক দেন যে আপনি শওকত ভাই ঠিক বলছেন। আই হ্যাভ মাই ওন স্টাডিজ, আই হ্যাভ মাই ওন রিডিং অ্যান্ড থট। এরা যদি রাস্তা থেকে সরে যায় তাহলে ওই যে বাইরের যে শকুনগুলো যারা বসে আছে ভাগযোগ করে যেটুকু খেয়ে রেখে গেছে ওইটাই ভাগ এরা বসাবে। এটা আমরা হতে দিতে পারিনি। আমরা সম্পূর্ণ ডিক্লারেশন, একটা স্বাধীন মুক্ত মানুষ যারা আমরা, উই আর ভেরি ক্রিয়েটিভ। আমি কালকেও বলেছি যে সৌদি আরব আমিরাতের 70 তলা বিল্ডিংয়ে যেখানে কেউ দুনিয়ার কেউ যেতে পারে না, আমার একটা ছোট্ট সন্তান কৃষক, ও লেখাপড়াও ম্যাট্রিক পাসও করার সুযোগ পায়নি, সে কিন্তু ওই মাথায় যে এই বিল্ডিং, সুরম্য বিল্ডিং, কোটি 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 হাজার কোটি টাকার বিল্ডিং এ আমার এই বাংলাদেশের একটা সুসন্তান কাজ করছে। ওরে আমি স্যালুট দিই, ওর ক্রিয়েটিভ ব্রেনের জন্য, ওর সাহসের জন্য। আপনি এই ফুলটাকে ফুটতে দেবেন না? হু আর ইউ? আগুন ধরবে যদি একবারতে আগুন ছড়াই পড়বে। এই কারণে আমি বলেছি এই মেসেজটা আপনি দেবেন, সাবধান, ছাত্রদেরকে রাস্তায় থাকতে হবে। তারা যেন যেভাবে প্রথম 2-3 সপ্তাহ যে আন্দোলন করেছে, কোনো রাজনৈতিক বাহাদুরি কিছুই ছিল না, কোনো পুরিনি, কিচ্ছু না, তাদেরকে দেখতে হবে। এবং মিসক্রিয়েন্টরা যারা, আপনি আওয়ামী লীগ করেন বলে আপনার বাড়িটা পড়ি দেওয়া আমার কোথায় আছে? কেন দেব? আবার যেটা কথা, এগুলো তো উচিত না। বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে যদি কেউ অপরাধ করে তাকে আপনি বিচারের ভিতরে দিয়ে দেবেন। হ্যাঁ, বিচারের সম্মুখীন হতে হবে, প্রজাতন্ত্রের, রাষ্ট্রের, জনগণের জানমালের রক্ষা করতে হবে। কেন? এটা তো আমাদেরই দায়িত্ব। এখন একটা জিনিস হয়, এটাকে ইংরেজি ভাষায় বলে এক্সুবেরেশন। এক্সুবেরেশন মানে একটা হঠাৎ মুক্তি হওয়ার পরে যে আনন্দ উল্লাস মনের ভিতর থেকে আসে, সেটা আলাদা জিনিস। কিন্তু আপনি একটার পর একটা ধ্বংস তো করা উচিত না। আমি গ্রামগঞ্জে খবর পেয়েছি যে সেখানে আওয়ামী লীগের বাড়িতে ঘরে আগুন দেওয়া হচ্ছে। আল্লাহ জানে আমি আগামীকাল কত লোককে নিহত করা হয়েছে, এই খবর শোনা আমার উচিত না। কারণ টু মিস্টেক ক্যান নট মেক এ রাইট। আমাদের প্রমাণ করতে হবে এটা, যেটা আওয়ামী লীগের ওবায়দুল কাদের বলেছে, তুফাইল আহমদ সাহেব বলেছে, যে আমরা যাব কোথায়? আমরা ক্ষমতাচ্যুত হলে লক্ষ লক্ষ লোক মারা যাবে। আমরা প্রমাণ করতে চাই ছাত্রদের এই দায়িত্বটা নিতে হবে। আমরা প্রমাণ করতে চাই আমরা বর্বর জাতি না, তোমাদের ধারণা অমূলক ছিল। এইটা প্রমাণ করতে হলে আপনি কারোর জানমাল ক্ষতি করতে পারবেন না, ইসলামের বাইরে এই জিনিসগুলো। আবার বিজয়ের সময় আপনি শুকর করবেন আল্লাহ পাককে, কিন্তু কোন রকম স্টেজ ছাড়বেন। আমি একটা কথা বলি, আপনি হজে গেছেন, এখানে দেখেছেন বদরের যুদ্ধে বিজয়ের পর মালে গনিমত আসছিল অনেক বেশি। ওহুদের যুদ্ধ, যেটা মদিনা শরীফের খুবই কাছে, সেখানে যে যখন যুদ্ধ হলো বিজয় হয়ে গেল,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদ পাহাড়ের উপরে, সে পাহাড়গুলো এখনো রয়েছে, সাক্ষী দিচ্ছে, সেই পাহাড়ের উপর থেকে তিনি ঘোষণা করলেন সাহাবীদের, তোমরা তোমাদের পজিশন ছেড়ো না, এরা দখল করবে অন্য শত্রুরা, তোমরা ওখানেই থাকো। তারা কি শুনছিল? সাহাবীদের মধ্যে মারল দৌড়, এক্সকিউজ মি, দৌড় মেরে মালে গনিমত নেওয়ার জন্য চারিদিকে ছুটে পড়লো, তাদের পজিশন ত্যাগ করেছিল। তার খেসারত কি দিতে হয়েছে আজও সাক্ষী দেয় উহুদ ময়দানে, পাহাড়ের পাদদেশে 70 থেকে 75 জন সাহাবী শহীদ হয়ে সেখানে আজকে রয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ওরা ছিল না, তারা মালে গনিমত নেওয়ার জন্য। আমার বাংলাদেশের মালে গনিমত যদি কেউ বিজয় বেশে এসে চায় যে আমি এখান থেকে ভাগ নেব, সাবধান, আমরা এখনো বেঁচে আছি, সহি হক কথা বলবো, ইসলামের কথা বলবো। আমার দেশের হিন্দুর ভাই কোনো সম্পত্তি পোড়ানোর কোনো অধিকার নেই, ওদের মন্দির পোড়ানোর অধিকার আমার নেই। ইসলাম এই নিশ্চয়তা দিয়েছে, মুসলমান এই গ্যারান্টি দিয়েছে সারা দুনিয়াতে। ভারতে আমরা এই সভ্যতা তৈরি করেছি, আমরা ওদের খাওয়া দাওয়া চলা ফেরা আজও পর্যন্ত কালচারাল যে জিনিসগুলো আমরা শিক্ষা দিয়েছি, আমরা মুসলমান। ভারতে সাম্প্রদায়িক দাঙ্গা হতে পারে, কিন্তু বাংলাদেশে যাতে না হয় এই মুহূর্তেটা আমাদের চিন্তা করতে হবে। তো নূর মোহাম্মদ ভাই, আপনি চিন্তা করবেন আমি কোন লাইনে কথা বলছি। জি জি, কারণ আমাদের বহিঃশত্রু এসে আমাদের আক্রমণ করবে, ঢুকে যাবে, উল্টো পাল্টা কথা বলবে। এক হাসিনা মুক্ত দেশ হয়েছে তার অর্থ এনা যে আপনি পূর্ণাঙ্গ বিপদ মুক্ত হয়েছেন। সুতরাং আমি ছাত্রদেরকে আবারও আহ্বান জানাবো যে তোমরাই পারো পরিবর্তন নিয়ে আসতে। দেশটা আমরা করেছি ঠিকই, কিন্তু তোমাদের হাতে দিয়েছি, তোমরা এর মালিক। আর তোমরা এই পর্যন্ত যে কাজ করেছো এক্সিলেন্ট, সমস্ত দুনিয়ার চ্যানেলে আমি এটা বলে দিয়ে আসছি। সাবধান থেকো, তোমাদের কান্দে বন্দুক রেখে উড়ো ফায়ার করে তারা যেন ফায়দা না লোটে। ছাত্র হিসেবে আমি বলতে চাই, কে ক্ষমতা আসলে ইট ডাজ নট ম্যাটার আমার কাছে। আমার ভালো লেগেছে অবশ্য তারেক রহমান লন্ডন থেকে এই কথাটা বলেছেন, খুব সুন্দরভাবে, সাবলীলভাবে, অত্যন্ত নরম সুরে তিনি এই কথাটা বলেছেন যে খবরদার কারোর প্রপার্টি, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করো না, ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ করো না। ঠিক যে কথাগুলো আমি দীর্ঘদিন থেকে বলে আসছি, দীর্ঘদিন থেকে এই গোলমাল হবে আমি জানতাম। আমি বলেছি আগস্টের ভিতরে, আজকে বহু লোক আমাকে কল করে বলছে যে আজকে আপনার আনন্দ দিন, কিসের? তা আপনি তো সবাইকে বলে দিয়েছেন যে 3 মাসের ভিতরে সরকার পড়বে, এবং ইংরেজিতে বলে দিস ইজ আর লাস্ট ড্যান্স। আমি বললাম হ্যাঁ অবশ্যই আমি বলেছি। তাহলে যারা সাবধান, যারা আসবে ক্ষমতায়, এইটা আর কোন ক্রমে আমরা সুযোগ দেব না। এভরি স্টেপ আমরা সংস্কার চাই। শওকত ভাই, আমাদেরকে একটু ব্রেকে যেতে হবে, আমাদেরকে একটু সময় দিবেন প্লিজ। প্রিয় দর্শক, আমরা ছোট্ট একটু বিরতিতে যাব, বিরতির পর আবার নিয়ে আসছি সমসাময়িক বাংলাদেশে। আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সমসাময়িক বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি নূর মোহাম্মদ তাবাদার, নিউ ইয়র্ক স্টুডিও থেকে। সমসাময়িক বাংলাদেশে থাকছে রাষ্ট্রনীতি, সমাজনীতি, শিক্ষানীতি এবং আপনাদের জনমতের স্বার্থ। ক্রিটিসাইজ করব, ক্রিটিসাইজ শুনতে হবে, কারণ যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছে তাদের দোষ গুণ আমরা ধরে দিতে হবে। এই জন্যই সমসাময়িক বাংলাদেশে আমরা নিয়ে আসছি আপনাদেরকে। সমসাময়িক বাংলাদেশ দেখুন এবং আপনার ভয়েস প্রচার করুন, বাংলাদেশকে সারা বিশ্বে সম্প্রচার করুন এবং ছড়িয়ে দিন। যে যেখানেই থাকুন, সমসাময়িক বাংলাদেশ দেখুন মিলেনিয়াম টিভি ইউএসএ এবং মিলেনিয়াম টিভিতে সকল iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইস, এবং সারা বিশ্বে একযোগে সকল স্মার্ট টিভিতে সনি, স্যামসাং, এলজি, মিটুবিশি, তোশিবা, প্যানাসোনিক, সো মেনি আদার্স, এবং রুকু, অ্যামাজন ফায়ার স্টিক এবং আপেল টিভিতে একযোগে সারা বিশ্বে হরাইজন স্যাটেলাইটে এবং জাগো মিডিয়া.com আমরা সকল কেবল নেটওয়ার্কে, লোকাল কেবল নেটওয়ার্কে। আমাদের ওয়েবসাইট millenniumtv.com, millenniumtv.org। আমাদেরকে লেখার শিখান info@millenniumtv.com এবং সমসাময়িক বাংলাদেশ @millenniumtv.org। যে যেখানেই থাকুন, সমসাময়িক বাংলাদেশ দেখুন, বাংলাদেশকে নিয়ে কথা বলুন, দেশকে সম্প্রচার করুন,
দেশের দিক নির্দেশনায় যারা আছে তাদেরকে নিয়ে সমালোচনা করুন, তাদেরকে নিয়ে ক্রিটিসাইজ করুন, উন্নয়নমুখী দেশকে গড়ে তুলুন। যে যেখানেই থাকুন সুস্থ থাকুন, ভালো থাকুন। মিলেনিয়াম টিভি USA সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, আবার আসছি সমসাময়িক বাংলাদেশে। আমার সাথে আছেন সংযুক্ত ডক্টর শওকত আলী, একজন বিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব, অ্যানালাইসিস্ট, ইকোনমিস্ট, সমাজকর্মী। শওকত ভাই, সম্মান এবং শ্রদ্ধার সহিত বাঙালি জাতি যারা যে ছেলেগুলো মারা গেছে তাদের প্রতি আমাদের দোয়া মাগফিরাত সর্বসময় থাকবে। তবে বর্তমানে এই পর্যন্ত গত কয়েক ঘন্টা যাবৎ, 8-10 ঘন্টা যাবৎ বিভিন্ন উপজেলা, ডিস্ট্রিক্ট, উপজেলা থেকে যে তথ্যগুলো আসছে এগুলো ভালো চিত্র দেখছি না। এতে ভালো লক্ষণ সেটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এগুলো কি ভালো লক্ষণ? আপনি বুঝতে পারছেন আমি কথাটা কি বলছি। জ্বালাও পোড়াও সেটা আমাদের সামাজিক কোনো কাজকর্ম না। আমরা সমাজের মানুষ, রাষ্ট্রের মানুষ। রাষ্ট্রের সম্পদ ধ্বংস করা, রাষ্ট্রের ভাস্কর্য ধ্বংস করা এবং রাষ্ট্রের যেগুলো আছে এবং রাষ্ট্রীয় ভবনগুলো রক্ষা করা, এগুলো তো আমাদের দায়িত্ব। ডিস্ট্রিক্ট লেভেল থেকে, উপজেলা লেভেল থেকে শুরু করে থানা যেগুলো আছে এগুলো তো আমাদের ট্যাক্স পেয়ারের অর্থ। এগুলো কেন আমরা ধ্বংস করছি? এখানে একটা বড় কথা কি জানেন নূর মোহাম্মদ ভাই, আমি কাউকে উপদেশ দিতে চাইনি। রাজনৈতিক নেতারা যদি সরকার বিরোধী দলের মূর্খ হয় তাহলে তো আমার করার কিছু নাই। এখানে নিজেদের যে লোকজন আছে, তাদের যে দলবল আছে, তাদের যে কেন্দ্রীয় কমিটি আছে, সেখান থেকে তারাই ঘোষণা দেবে যে খবরদার তোমরা এর ভিতরে দিও না। যেমন তারেক রহমান একটা কথা বলছেন, আবার উনি অনেক দূরে থাকেন, সেখান থেকে বলছেন লোকাল লিডাররা তারা এটা নিশ্চিত করবেন যে এই ধরনের ধ্বংসাত্মক কাজে তারা যেন না যায়। এটা আদর্শ হতে পারে না, 1 নম্বর। অন্যান্য বামপন্থী যে দলগুলো আছে তাদেরও 2-4 জন যারা সাপোর্টার আছে তারাও বলে দেবে একই কথা। জামাত মিটিংয়ে গেছে, তাদেরও একই কথা যে তোমরা খবরদার জ্বালানো পোড়ানোর মধ্যে যেও না। কারণ রাজনীতির ধারা পরিবর্তন হয়। আজ তোমরা আসছো, পরের দিন আরেকজন আসবে। কে কিভাবে যাবে এটা ডিপেন্ড করে তার কাজের পরে, তার নিয়তের উপরে, তার আদর্শের উপরে। সুতরাং আজকে যদি একজনে তা পড়ায়, কালকে তো আরেকজনে তা পড়াতে হতে পারে। এই কারণে আমি বলেছি যে সবাইকে, এখন কথা হলো যে এই মুহূর্তে যদি আপনি আমাকে বলেন তার জন্য ওয়াকারুজ্জামান দায়ী হবে, কিন্তু তার হাতে এমনি রক্ত। আর এই চুপ করে প্রেসিডেন্ট বানিয়েছে। আমাদের বয়স আপনার বয়সের থেকে হয়তো 2-1 বছরে এদিক ওদিক হতে পারে, সিনিয়র হতে পারে। এই লোকটা করাপ্টেড, এর এই জ্ঞানই নাই যে একজন রাষ্ট্রপতির যে বিদ্যা বুদ্ধি লাগে। কারণ উনি আসছেন তো হাসিনা কোটায়, ওনার উচিত হবে সংক্ষেপে একটু ছোট্ট কথা বলি। বটতলার উকিল কোনোদিন স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী এবং প্রেসিডেন্ট হতে পারে না। কনস্টিটিউশন খুব স্ট্রং। আমি কনস্টিটিউশন সম্পর্কে A to Z, অ টু অং পর্যন্ত যদি আমি পর্যবেক্ষণ করে না বুঝি, না জানি, তাহলে আমি কিভাবে ওই পদে নিজে দাঁড় করাই? ঠিকই বলছেন। এখন আপনি দেখেন একটা ক্রান্তি লগ্ন, ভেরি ক্রিটিক্যাল। এই জন্য আমি বলছি ছাত্রদের রাস্তায় থাকতে হবে, জ্বালাও পোড়া বন্ধ করতে হবে। এটা আমাদের দেশ। আওয়ামী লীগ আছে, তাতে কি হয়েছে? আওয়ামী লীগ করেছে কিন্তু অন্যায় করেছে নাকি আমরা? তো এখানে আওয়ামী লীগ, আমরা বলতে জনগণের কথা বলছি। তা আওয়ামী লীগ যদি করে কেউ অন্যায় করে, খুন, গুম, হত্যা, রাজধানীর সাথে যারা জড়িত, অবশ্যই তাদেরকে বিচারিক প্রক্রিয়ার ভিতরে নিয়ে আসতে হবে। কিন্তু বিচারটা তো তুমি হাতে তুলে নিতে পারো না, তাহলে তার দেশ থাকলো না। তাহলে এখন এই জিনিসটাকে বন্ধ করতে হবে। ওয়াকারুজ্জামানের দায়িত্ব, এই চপ্পু মিয়ার দায়িত্ব। তারা ঘোষণা দিয়ে বলবে যে এইটা করো না ভাই, বুঝাইতে হবে, হঠাৎ অস্ত্র নিয়ে যেও না ভাই,
তোমার এই অস্ত্রের দাম কেউ 4 পয়সা দেয় না। অলরেডি 500 লোক শহীদ হয়েছে। অল্প দিনের ভিতরে আমার অত্যন্ত মেধাবী ছাত্রছাত্রী ছিল। আমরা ছাত্র রাজনীতি করেছি, নির্বাচিত হয়েছি, ছাত্র সংসদে গিয়েছি। আমরা বলবো না এই কথা যে ছাত্ররা, এই বর্তমান যে ছাত্র যারা নেতৃত্বে আছে তাদেরকে ইমিডিয়েটলি কল করা উচিত ছিল। আপনি তা করেছেন, তাদের অ্যাবন্ডন দিয়ে করে আপনি অন্য লোককে ডাকলেন, মানে কি পেয়েছেন? সে যদি না করে তো চপ্পুর দায়িত্ব এই ছাত্রদের নিজেরা গাড়ি পাঠিয়ে, এরা আমাদের হিরো, খবরদার এদেরকে কোন রকম মার্জিনালাইজ করা, অপমান করা, যে পলিটিক্স আপনি করেন না কেন, আই ডোন্ট গিভ এ ড্যাম, খবরদার সাবধান হতে হবে। আগুন যদি প্রতিহিংসা করলে দেশের উন্নয়ন হবে না, ধ্বংস হবে। প্রতিহিংসায় ওদেরকে প্রমাণ করবেন যে আওয়ামী লীগ তোমরা ভুল ছিল, তোমাদের কাজ ছিল ভুল, তোমাদের কর্মী ছিল ভুল, তোমাদের যতগুলো অঙ্গ সংগঠন তোমরা ভুল করেছো। আপনি কিভাবে করবেন? আপনি যদি তার আগেই শেষ করে দেন, আপনি যদি তার বিচার করেন, এই বাঙালি হট হেডেড, আপনাকে কুল চিন্তা করতে হবে। পাশের দেশ ভারত, সেখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, গণতান্ত্রিক চিন্তা ভাবনা, নাথিং রং, যেখানে ভালো জিনিস ভালো নিতে হয়। আপনি এখনের যে মুহূর্ত, আপনি তরদার ভাই আপনি যেটা বললেন, চপ্পর উচিত না এখন একটা ঘোষণা দেওয়া যে কিভাবে, আরে তুমি তো হাসিনা তোমার রিপোর্ট দিয়ে গেছো, অশিক্ষিত যাই হোক, তোমার সেক্রেটারি যেগুলো আমি বহুবার বলেছি, এরা তো ইংরেজি জানে না, বাংলাও জানে না, কারোর দিয়ে তো লিখে তো ঘোষণা দিতে হবে ইমিডিয়েটলি, দেরি করার কোনো সময় নাই। আপনি যদি তুমি ইন্টারিম সিস্টেম চালু করো, তার ইন্টারিম যারা থাকবে তাদের একটা কাঠামো গঠন করো। তুমি ছাত্রদের নিয়ে বসো, দুনিয়ার লোক দেখুক যে এরা চেঞ্জের জন্য যে রক্ত দিয়েছে, তাদের সাথে কথা বলছে ওয়াকারুজ্জামান। ওয়াকারুজ্জামানের এত বড় দুঃসাহস, এই ভারতীয় রয়্যাল এজেন্সি 11 পৃষ্ঠায় চুক্তি লিখে আসছে, সেখানে এরও বিচার করা দরকার। আমার মনে হয় আমি জীবনে বহু রকম সেনাবাহিনীর প্রধানদের বহু রকম কথা শুনেছি। দিস ম্যান ফেল টু ডেলিভারি এ ন্যাশনাল স্পিচ, হি ফেল কমপ্লিটলি। তাকে জিজ্ঞেস করা হলো ছাত্ররা কোথায়, ও বললো যে না। কেন ইমাজিন তার বিষয়, আমি শেষ করি নূর মোহাম্মদ ভাই, যাদের নিয়ে বিষয়, যারা এত রক্ত দিল, তুমি তাদেরকে ডাকলে না, বললে না? তুমি তো বলতে পারতে যে না আমরা দাওয়াত দিয়েছি, তারা আসেনি। হু আর ইউ? স্টুপিড ননসেন্স। তুমিই তো গোলমালটা বাদি দিয়ে যাচ্ছ এখনই। নূর মোহাম্মদ ভাই চিন্তা করে কথা বলবেন। আমরা সব রাজনৈতিক নেতাগুলো চিনি, তুমি তাদের ডাকলে তো 1 2 3 তারা যাবে হালুয়া রুটির জন্য। আমার ছাত্র ভাইরা জীবনে কখনো ওরা খালি ত্যাগই স্বীকার করে গেছে। তুমি ওদের সাথে কথা বলবো আগে। আমি যে কথাগুলো বলছি, মিলিটারি জেনারেল সাহেব আপনার নাম ধরে বহুবার আমি বলেছি, যে আপনি আমার বয়সের বেশ কয়েক বছরের ছোট হবেন, কিন্তু একটা 16-17 বছর বয়সে আমি যুদ্ধে গিয়েছি, আল্লাহর রহমতে বেঁচে আছি, একটা গুলি চালিও না। এবং আমি এই কথা পরিষ্কার বলছি যে ক্যাপ্টেন, লেফটেন্যান্ট, সেকেন্ড লেফটেন্যান্ট, আপনার মেজর, সিনিয়র মেজর, কর্নেল, লেফটেন্যান্ট কর্নেল, কর্নেল পর্যন্ত আমি অফিসারদেরকে বলেছি, ভাই তোরা প্লিজ, তোরা খুব স্মার্ট মানুষ, আমার ভাই একটা গুলি চালিও না। কাজ হয়েছে, কিন্তু তারা ভুল বুঝেছে। আমি নাম ধরে বলছি, আপনি কারোর মুখে এই কথা শুনতে পাবেন না, কারণ আমি আর্মিকে ভালোবাসি রে। আর্মিতে আমার আত্মীয় স্বজন রয়েছে, অবশ্যই ভালোবাসি, তাদের ডিসিপ্লিন, তাদের শিক্ষাটা আমার পছন্দ হয়েছে। আমি একজন অধ্যাপক, আমি কোন শিক্ষা, আমি এসবের মধ্যে যাব না। ওর শিক্ষা আছে, দ্যাট ইজ ইনাফ। আমার ক্লাসে ঢুকতে হলে আপনাকে 14টা পাস দিয়ে আসতে হয়, একটা লেভেল থাকে সার্টিফিকেট, ওইটাকে নিয়ে আমার মানুষ করতে হবে। তাহলে ওদের সেই ট্রেনিংটা আছে। আল্লাহর রহমত, কোন বহু চ্যানেল আমি এইগুলো আবদার করেছি। তারা আমাকে বলতেও পারে যে আপনি আর্মির ভিতরে গোলমাল সৃষ্টি করে দিয়েছেন, বলতে পারে, যে কোনো ডিক্টেটর বলতে পারে, আমি জানি সব। রিস্ক নিয়ে আমরা কথা বলেছি, হক কথা বলেছি, সহি কথা বলেছি। কিন্তু ভাই ওয়াকারুজ্জামান, তুমি তাদেরকে নিয়ে ইমিডিয়েটলি বসতে হবে। ওরা যে দাবিগুলো দিয়েছে আগে ওইটা পূরণ করো, এবং ওদের কথা না শুনে যদি তুমি হালুয়া রুটি বন্টন করতে যাও, সে জামাত হোক, বিএনপি হোক, বামপন্থী হোক, এসব অসুবিধা আছে তোমারও, এবং জাতির কপালে দুঃখ আছে।
এটা করো না। বে প্রাগম্যাটিক এবং এ ফিলোসফার অ্যান্ড এ ভিশনারি। আর চপ্পু মিয়ার প্রতি একই উপদেশ, যা খেয়েছো খেয়েছো, মাপ চাও হাসিনার পক্ষ থেকে। আমি শুনেছি হাসিনা চলে যাওয়ার আগেই চপ্পু মিয়ার সাথে দেখা করেছেন, তিনি একটা ভিডিও করার চেষ্টা করেছিলেন। ওয়াকারুজ্জামানকে ধন্যবাদ দিই, উনি বলেছেন না আপনার ভিডিও করার সময় নাই, ক্যামেরাম্যান কেউ নাই এখানে, আপনি চলে যান। চলে গেছে। এই জিনিসগুলো থেকে তাদের শিক্ষা নিতে হবে। আমাদের রাষ্ট্রীয় সংস্কার করতে হবে। আজকে ইউনিভার্সিটির প্রফেসরগুলো কি পড়ে আমাদের দেখতে হবে না? আর্মির সিলেবাস কে করে দিয়েছে, কে কারিকুলাম করেছে দিল্লি থেকে আমার দেখতে হবে না? আপনার বহু কাজ আছে। এখন বিজয়ের সময় না, আমি জিতে গেছি ও পরাজিত হয়েছে, এটা কি ঠিক হলো? ওর পরাজয় হয়েছে, ও ভালো করিনি বলেই তো পরাজিত হয়েছে। তুমি এসে সেগুলো রেখে দিয়ে যদি বাহাদুরি করো যে আমি একটু উল্টো পাল্টে এদিক ওদিক করে নেভার, ইট উইল নট ওয়ার্ক। এই কারণে আমি বলেছি, আমি সমস্ত ছাত্র ভাইদের বলতে চাই, আপনার চ্যানেলের মাধ্যমে বলতে চাই, যদি এটা লোকে শোনে, ভাই হঠাৎ রাজপথে ছিল না তোমরা, আমাদের কপাল। আমরা বারবার এই স্বাধীনতা যুদ্ধ করতে পারবো না। একবার করে আসছি, করার পরে যাদের হাতে তুলে দিয়েছি বারবার আমরা ঠকে গেছি। আমাদের সুন্দর দেশ, আমরা খুব ক্রিয়েটিভ, বিদেশে আমরা বারবার প্রমাণ করি না। আমি তো বললাম যে একটা ছেলে গ্রামের কৃষক 80 তলা বিল্ডিং এর উপরে উঠে, যেখানে দুনিয়ার কোনো লোক যায় না, যেতে পারবে না, ও ওখানে গেছে আল্লাহর নামে সেখানে কাজ করছে। তারে আপনি স্যালুট দেবেন না, মর্যাদা দিবেন না? আপনার উন্নয়ন নিয়ে আমি এখন কথা বলবো না। আপনার দেশে কিচ্ছু নাই, অর্থনীতি কি আছে? আপনার এক্সপোর্ট নাই, আপনার ইম্পোর্ট নাই, আপনার দেশে তলানি শেষ। এই দিস ইজ দ্য টাইম বাংলাদেশ ব্যাংকে বলতে হবে যে কি ক্ষতি হয়েছে, কে কত টাকা পাঠিয়েছে। তাহলে এটা ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব করেছে আমি 5 ইয়ার্স থেকে। আমি নামও আছে, আমার রেডি হয়েছে, আমি অতি শীঘ্র এটা ডিক্লেয়ার করবো। ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল ট্রাইব্যুনালে তাদেরকে হাজির করা হবে। আপনি বুঝবেন তখন যে এটা একটা বটমলেস বাস্কেটে আবার তৈরি করে রেখে গেছে হাসিনা, কিচ্ছু নাই, এখন প্রকাশ হবে। আমি তো দেখতে পাচ্ছি নূর মোহাম্মদ ভাই, এমন যদি হয় সেদিন আপনি আমার কথায় মনে করবেন যে শওকত ভাই বলছিল, আমি দুর্ভিক্ষ দেখতে পাচ্ছি। আপনি কিভাবে অলমোস্ট $5 বিলিয়ন এই মাসে দিতে হবে, যেটা ইট ইজ ডিউ, $5 বিলিয়ন, আপনার কি আছে? আপনার কোনো রিজার্ভই নাই, আপনার রেমিটেন্স বন্ধ হয়ে গেছে। এখন রেমিটেন্সদের এখানে যে রেমিটেন্স যোদ্ধা বলা হলো, তাদের অ্যাডভাইজার আনি, ওরা আমাকে বানাইছে। আমার কথা হলো যে ঠিক আছে, তোমরা বললে যে হাসিনা ক্ষমতাচ্যুত হলে আমরা দেব, এখন তারা যদি কিছু দেয় তাহলে কিছু একটা উপকার হতে পারে দেশে, হাসিনা মুক্ত দেশ। আমার তো সহি কথা বলতে হবে, কিন্তু আমার যে ভয়টা যে হাসিনার সেটআপ সম্পূর্ণ এখন বহাল রয়ে গেছে। আপনি তার অযোগ্য সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি তাদের রয়ে গেছে, আপনি কিভাবে চালাবেন, কিভাবে বলবেন? পুলিশের ভিতর রয়ে গেছে, রয়ের এজেন্ট রয়ে গেছে আপনার সেনানিবাসের হেডকোয়ার্টারে, দে আর ওয়াচিং এভরিথিং। ওয়াকারুজ্জামান তাদের কথাই চলছে। আমরা বিপদের ভিতরে আছি, এত উল্লাস করার কোনো প্রয়োজন নাই। আপনি ফাইনালি যে কথাগুলো বলছেন, এগুলো কিন্তু রাষ্ট্রের অ্যাডমিনিস্ট্রেশনের ইম্পর্টেন্ট ভয়েস, ইম্পর্টেন্ট টক। কারণ আপনি একজনকে সরালেন, কিন্তু আপনি যে লক্ষ লক্ষ সৈনিক যুদ্ধে আপনি রেখে গেছেন বিভিন্ন ডিপার্টমেন্টে, আপনার প্রত্যেকটা মিনিস্ট্রিতে আপনার অনুসারী আছে, এ টু জেড, এবং বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ব্যবসা বাণিজ্য, আন্তঃমন্ত্রণালয় থেকে শুরু করে সব জায়গায়, ফাইন্যান্সিয়াল সেক্টর, সবই তার সেটআপ রয়ে গেছে। আপনি যদি আমাকে বলেন শওকত ভাই, আপনাকে আজকে আমি প্রেসিডেন্ট বানিয়ে দিলাম, এই দেশটা চালান, আমি হাত জোর করে বল ভাই আমি মাপ চাই, আমি অর্থনীতিবিদ, আমি দেখছি ইউ হ্যাভ নাথিং নাও। আপনি দুর্ভিক্ষের ভিতরে পড়ে গেছেন অলরেডি, যেই আসুক না কেন তার জন্য কপালে দুঃখ আছে, দেশটা শেষ করে তিনি চলে গেছেন। এটা কোনো ক্রমে এটা ঠিক করা যায় না। আর আমি যেটা বলছি যে ইট উইল টেক টাইম, কিন্তু বি প্রাগম্যাটিক, একটা লিডার লাগবে। এক্স্যাক্টলি সেই কথা
আপনি দেখেন জিয়া রহমানের সাথে তো আমরা কাজ করেছি। আই ওয়াজ ভেরি ফরচুনেট যে তার প্রতিষ্ঠিত দৈনিক দেশের একটা অ্যাসিস্ট্যান্ট এডিটর, আই ওয়াজ অনলি 23 ইয়ার্স ওল্ড। এই পজিশনে যেতে হলে একটা লোককে কমপক্ষে 25 বছর চাকরি করতে হবে, আমার ওই বয়সও হয়নি। বাট সানাউল্লাহ নুরি ভাই, আল্লাহ তাকে বেশবাসী করুক, তিনি আমাকে জিজ্ঞেস করছিলেন যে তোমার অন্য কোথাও লেখাটেখা হয়েছে? আমি বললাম হ্যাঁ হয়েছে। এডিটোরিয়াল লিখেছো? তা হ্যাঁ লিখেছি। কোথায় লিখেছো? তা আমি বললাম জনপদে লিখছি। গফফর চৌধুরী জনপদ, এর আবার ফ্রেন্ড। আমি গফফর চৌধুরী, তুমি কি লেখাটা নিয়ে আসতে পারবো? আমি হ্যাঁ পারবো। নিয়ে এসে হাজির করলাম, তুমি কালকে থেকে জয়েন করো। মানে প্রতিষ্ঠার 1 সপ্তাহের ভিতরে এই যে লেখালেখি আমি করেছি। শহীদ রাষ্ট্রপতি জিয়া যদি চাইতেন, আরে এই গুলশান বনানীতে 5-7 তলা বিল্ডিং তখন অ্যাবান্ডন পড়ে রয়েছে, শত শত পড়ে রয়ে গেছে। আপনি দেখেননি পরে আওয়ামী লীগ দখল করেছে, এগুলো বিএনপি লোকেরা দখল করেছে, জিয়া পাচ্ছেন করেনি। এটা জিয়ার আদর্শ ছিল না। আমরা এই ধরনের একজন লিডার চাই যে নিজে স্যাক্রিফাইস করে প্রমাণ করবে যে আমারও কিছু নাই, তোদেরও খেতে দেব না। কথা বলেছেন? এইটা যদি আমরা না পড়ি, তাহলে এই যে আন্দোলনে এত বিলাস করে বেড়াচ্ছেন, এতে কিচ্ছু হয়নি। আমি দেখছি সমূহ বিপদ, আরো সমূহ বিপদ রয়ে গেছে আমাদের সামনে অর্থনৈতিক ভাবে। আপনার গার্মেন্ট নাই, 1500 গার্মেন্ট বন্ধ হয়ে গেছে। আপনার দুনিয়ার লোক কোনো সাহায্য দেয় না। চীনের সাথে আপনি ঝাঁকড়া বাকড়া বাদিয়ে দিয়ে গেলেন। আপনার 15 বিলিয়ন ডলার রাশিয়ার দিতে হবে ইন টার্মস অফ ডলার, তাদের ডলার ক্রাইসিস। আপনি চীনকে দিতে হবে। সারা দুনিয়া থেকে লোন করেছেন, আপনার লোন ডেট পেমেন্ট যেটা আছে আপনাকে $4.5 বিলিয়ন দিতে হবে এই বছর, রাইট নাও। আপনি কোথা থেকে দেবেন? আপনার বিলাস করলে তো হবে না। লোকের ঘরে আগুন দিয়ে দিলে বেড়ালিতে তো তার জয় হলো না ভাই। আপনার রাষ্ট্রীয় যে ফরম্যাট, সেই জিনিসটাকে আস্তে আস্তে আপনাকে হাতে দিতেই হবে। আপনার পার্লামেন্টের কাজ কি? এই ছোট পার্লামেন্ট একদিন আপনি দেখেন তো ইন্ডিয়া কি হয়েছে। আপনি ইন্ডিয়ার পার্লামেন্ট দেখেন, একটা বাজেট নিয়ে তারা সব বাইরে চলে আসছে। পার্লামেন্টের মেম্বার বাইরে এসে বলছে দেখো এই পশ্চিমবাংলায় আমাদের কিচ্ছু দিইনি, মোদি হিন্দু মৌলবাদী, ও আমাদের দিইনি। আপনার নাগা ওই মণিপুরের লোকেরা বেরিয়ে আসছে, তাদের এমপিরা, এই আমাদেরকে মারলো ধরলো, আমাদের দিইনি, সব বেরিয়ে আসছে, বয়কট করেছে। আপনার এই ছোট জগন্নাথ করেছে। এর একটা মুনাফেক নাই পার্লামেন্টে থাকার দরকার আছে আপনার? কোনো দরকার আছে? এরা নাকি বিরোধী দল করে, পাছায় বাড়ি দিতে হবে সবগুলোরে কোন রকম। আপনি ইনক্লুডিং আমার আগের যে বস ছিল, আমার আগের যে শিক্ষক যারা ছিল রাজনৈতিক বামপন্থী, রাশেদ খান মেনন এবং হাসানুল্লাহ ইউনূস সহ, তোরা এই ফ্যাসিস্টকে কিভাবে, তোমাদের কারণে তারা তো সরকারের অঙ্গ, 22,000 জাসদের ছাত্রলীগের তরুণ তকবকে জীবন দিয়ে গেছে। একবারও মুখে আসে না, তোমাদের লজ্জা করে? আর তুমি তাদের রক্তের পর দাঁড়িয়ে বারবার তোমরা স্বৈরাচারের হাত ধরলে। তাহলে এই পার্লামেন্টের ভিতরে তাদের বাইরে হলেও তাদেরকে ধরতে হবে। তা না হলে আপনার এই যে শিক্ষা, আজকে খালি হাত বদল হবে, আর পরের দিন কে ইউনিভার্সিটির সিলেবাস গুলো আপনার ইয়ে করবে। এই যে প্রফেসর ভাইস চ্যান্সেলর যেগুলো আছে, আমি আপনাকে বলি তরফদার ভাই, আপনি কতগুলো ফার্স্ট ক্লাস পেয়েছেন আই ডোন্ট কেয়ার। আপনি কি ভালো ছাত্র কি করেছেন আমি জানি না, কতগুলো বই লিখেছেন আই ডোন্ট গিভ এ ড্যাম। আচ্ছা ঠিক আছে, এটা স্বীকার করলাম তোমার ট্যালেন্ট, কিন্তু তুমি জনগণের জন্য, রাষ্ট্রের জন্য, মানুষের জন্য কি করেছে, এটা আমার প্রশ্ন। সারা দুনিয়াতে এটাই প্রশ্ন, উন্নত বিশ্বে সেটাই প্রশ্ন। এই কারণেই কেনেডি বলেছে আস্ক হোয়াট ইউর কান্ট্রি ক্যান ডু ফর ইউ, আস্ক হোয়াট ইউ ক্যান ডু ফর ইউর কান্ট্রি। জন এফ কেনেডি এই কথা বলেছেন। তুমি রাষ্ট্রে কি তোমার দিয়েছে এটা চিন্তা করে না, তুমি তোমার রাষ্ট্রের জন্য কি করতে পারো এটাই দেখো। আপনি যে সুন্দর একটি কথা বলছেন, জন এফ কেনেডি, নেলসন ম্যান্ডেলা, তারপর মার্টিন লুথার কিং এবং মজলুম মাওলানা আব্দুর রহিম বাসানি, ওনারা যা করছেন প্রজাতন্ত্রের জন্য, জনগণের জন্য, রাষ্ট্রের জন্য, সেই ভূমিকা তো এই পৃথিবীতে ওই ধরনের লোক আসবে কিনা আর সেটা মহান প্রভু জানেন, আল্লাহ রাব্বুল আলামিন জানেন, আমি আর আপনি জানি না। আমি নূর মোহাম্মদ ভাই, যারা এখন ক্ষমতায় রয়ে গেছে, যে মিলিটারি প্লাস এই লোকগুলো, আমার মনে হয় এদের অযোগ্য। এরা এই ধরনের ক্রাইসিস জন্য তাদের তৈরি করা হয়নি, তাদের তৈরি করা হয়েছে হাসিনার লুটপাট এবং 15 জন জেনারেলকে ডিঙিয়ে এরে বসানো হয়েছে, সেনাপতি আর ভগ্নিপতি বানানো হলো, ভগ্নিপতিকে সেনাপতি বানিয়ে দেওয়া হয়ে গেল এইটার জন্যে।
কিন্তু এই ক্রাইসিস মোমেন্টে কোনো কাজ আমি দেখতে পাচ্ছি রে ভাই। না, তারপরেও তাকে একটু হলেও ধন্যবাদ দিতে হয় যে গতকাল যে কাজটি হয়েছে সে আগে থেকেই সে বলে দিছে যে কোনো সেনাবাহিনী পুলিশ যেন কোনো হামলা না করে। না, এটা 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 ঠিকই আছে, এটা সে হয়তো শুনেছে বুঝেছে, বা কেউ না কেউ বলছে, বা তার ইন্ডিয়ান প্রভুরা কি বলছে ভাই আমি এসব জানি না। ইন্ডিয়ান কেউ বলেছে দেখুন, এবং একটা বড় কথা যে কথা বলছেন ওর সাথে একটু অ্যাড করে দিই, সেটা হলো হাসিনা একটা রেকর্ড করে যেতে চেয়েছে যে আমি এই ভাষণটা আমি চলে যাওয়ার পরে দিও, আগে বলো না কারোর। এই কায়দা কি ছিল সে রেকর্ড আমরা জানি না। ওই ওয়াকারুজ্জামান ওটা করতে দিইনি, বলছে আপনার এই সময় নাই, ক্যামেরাম্যান নাই, কেউ রেডি নাই, বঙ্গভবনে আশেপাশে কেউ নাই, এই গণভবনে, আপনি চালাই চলে যান। আজকে তার বাড়ি দখল করে সমস্ত লোকগুলো লুটপাট করেছে, এমনকি তার ব্রা পর্যন্ত লুট করেছে। এই নিয়ে লোকে এখন দেখি বেড়াচ্ছে। অথচ 3 দিন আগে উনি বললেন যে ওরা নাকি সিঙ্গাপুরের মতো করতে চায় এই দেশকে। আরে বাবা, সিঙ্গাপুর হতে বাকি আছে নাকি? কিন্তু আমি এইটা বলছি না নূর মোহাম্মদ ভাই, আমি বলছি যে অরাজক পরিস্থিতি সামলাতে হলে এখনো তো মিলিটারি যে জেনারেল আছে তার তো একটা সুন্দর প্রাগম্যাটিক প্ল্যান থাকতে হবে। অবশ্যই সে আগেই ভুল করেছে, ছাত্রদের সাথে না কল করে অন্য লোকদের নিয়ে আসে। আমার ভুল বলবেন না, কিন্তু অনেক বিএনপির ভাই বলবে যে শওকত ভাই এটা কি বললো। আরে শওকত ভাই চলেছে জিয়ার সাথে, তোমার ওই নেতাগুলো কারোর সাথে আমি চলি না। আমি দেখেছি বেচারা কষ্ট করেছে। তার টপ মোস্ট অ্যাডভাইজার যারা ছিল হাইলি এডুকেটেড, তারা বলেছে যে এইভাবে করতে হবে, এবং এটা করেছে। আপনাকে একটু আপনাকে একটু সাইড দেই আমি, সেটা হলো সেই সুযোগ উনি পান নাই, 1 নাম্বার। 2 নাম্বার, উনি যাদেরকে আনছেন মোটামুটি নট ব্যাড, তবে রাষ্ট্রের স্বার্থে, জনস্বার্থে এখন যে মিটিংগুলো হচ্ছে বর্তমানে এই মুহূর্তে অ্যাজ অফ রাইট নাও, তবে আমার মনে হচ্ছে আমি আর আপনি যেটা আশা করি, প্রজাতন্ত্র রাষ্ট্র যেগুলো আশা করে ওই দিকেই যাবে, খারাপের কিছু যাবে না। না, হোপ ফর দি বেস্ট। তবে আমি যে কথাটা বলছি যে আপনার ছাত্রদেরকে রীতিমতো অন গার্ড তাদের থাকতে হবে। তাদের রাস্তা ছেড়ে হঠাৎ করে চলে আসলে কিন্তু আমরা আবার বিপদে পড়ে যাব, অন্য লোকের সুযোগ গ্রহণ করবে। আপনি তাদেরকে ভিজিল্যান্ট থাকতে হবে। আপনি যে কথাটা বলছেন, ওভার 500 লোক মারা গেছে। শওকত ভাই, ছোট্ট করে বলি, আপনি জামাত হোক, যাই গেছে মুসলমান ভাই, আপনি যে কথাটা বলছেন এটার থেকে অনেক বেশি, অনেক অনেক বেশি আমাদের রেকর্ড, এবং যেই রেকর্ডটা ইউএস গভর্নমেন্ট ক্যারি করে থ্রো স্পেস এক্স। আপনার নলেজে দিয়ে দিই আমি, স্পেস এক্স ইউএস গভর্নমেন্ট ইন্টেলিজেন্স ব্রাঞ্চকে দেয় সেগুলো। ওকে, ওর মতে ওভার 3,300 পিপলস গন, over 3,300 and wounded more than। এটা কখন বলছেন? এখন অ্যাজ অফ নাও সবকিছু মিলে নাকি আগে? সব টোটালে, এগুলো সব টোটাল বলছি আমি। ওকে, টোটাল কথাটা বলছি যে স্টার্টিং থেকে এন্ড পর্যন্ত, গতকাল পর্যন্ত, গতকাল মিডনাইট পর্যন্ত, কথা বলছেন। তার মানে আগে সরকার যা ছিল, আমি বাকশালী সরকার, তারা এটা গোপন করেছে। এখন এটা সত্যি কথা বেরিয়ে আসছে, বা আসবে আরো কয়েকদিন পরে, আরো সময় লাগবে। আমাদের দেশের মিডিয়াগুলো সত্য বলতে পারে নাই, বলতে দেওয়া হয় নাই, দেওয়ার অধিকার তাদের নাই। নাম্বার 1, এটা আপনি বুঝে নিন। নাম্বার 2, ইন্ডিয়ান মিডিয়াগুলার এগুলার ওপেন আছে, কিন্তু ইন্ডিয়ান মিডিয়া অনেক প্লাস করে ফেলছে। এই জন্য ইন্ডিয়ান গভর্নমেন্ট কিন্তু আজ থেকে 10 দিন আগে ওনাকে সতর্কার বাণী দিয়ে দিছেন যে আপনি, আমার মনে হচ্ছে, আমরা মনে করছি যে আপনি আর উচিত না দেশের শাসনভারে থাকা, আপনি রিজাইন করেন, জনগণের হাতে ক্ষমতা বুঝিয়ে দিন। ইন্ডিয়ান জেনারেল এসে বলে গেছেন। আর কি বলবেন আপনি?
না, আমি ইন্ডিয়ান জেনারেল যাই বলুক, এটা সেই মির্জাফরি করেছে আমাদের জনগণের সাথে। আমি তো বলছি যে আমাদের ভয় কাটেনি। আমি জেনারেল ওয়াকারুজ্জামানের যে বক্তব্য, তার যে বডি ল্যাঙ্গুয়েজ দেখে আই এম নট হ্যাপি অ্যাট অল। যখন তাকে প্রশ্ন করা হলো যে আপনি কি ছাত্র নেতাদের সাথে কথা বলেছেন, উনি বলছে যে না, ছাত্র নেতাদের ডেকেছেন, কই না, ওরা ছিল না। দিস ইজ নট দ্য ড্যাম অ্যান্সার। আই এম এ প্রফেসর। আমি যখন কোশ্চেন করি, তার অ্যান্সার, তার আমার ভিতরে একটা জিনিস আছে, আমার দেখতে হবে যে ওর অ্যান্সারটা কিভাবে দিচ্ছে। এটা কি ঠোঁট থেকে আসছে, না ওর অন্তর থেকে আসছে, না ওর জ্ঞান থেকে আসছে, আমাকে বুঝতে হবে। ওনার বলা উচিত ছিল যে আপনি ঠিক বলেছেন, আমরা ছাত্র নেতাদের এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না, তবে ইনশাল্লাহ আমরা কয়েকদিনের ভিতরে বা কয়েক ঘন্টার ভিতরে আমরা তাদের সাথে কথা বলবো, এ ব্যাপারে কোনো আপত্তি নেই। কিন্তু উনি বলছেন না, নেই। না না না, নূর মোহাম্মদ ভাই, কিভাবে এরা জেনারেল হয় আমি বুঝতে পারি না। কিভাবে জেনারেল? এদের সব ট্রেনিং দিতে হবে, একটা লেখাপড়াও কারেক্ট না। আপনি কি এই কথা বলতে পারেন? যাদের নিয়ে বিষয়, তারা তো কালকে পরশু তারা বসতে পারে, কিন্তু উনি তো আগুন ধরিয়ে দিয়ে রেখেছেন এখনই। উনি, আপনি যে দৃষ্টিভঙ্গিতে যেই চোখে দেখেন, উনাদের ওই চোখ হতে আরো 10,000 বছর লাগবে ইনশাল্লাহ। এই ভদ্রলোকের ওই চক্ষু হতে আরো 10,000 বছর লাগবে, ওই দিক নির্দেশনা হতে ওনাদের 10,000 বছর লাগবে। আগেই বসার দরকার ছিল স্টুডেন্ট রাইজিং ফ্রিডম মুভমেন্টের সাথে। বললাম এর মধ্যে কথা হচ্ছে যার নিয়ে বিষয়, তুমি তার না ডেকে ডাকলে অন্য অন্যদের কোন কারণ, আমার আপত্তি নেই তাদের ডেকেছো, তবে মেইন ফ্যাক্টর যে ফ্যাক্টর হচ্ছে লিডার, তাদেরকে খুঁজে বের করে নিয়ে আসো ভাই। আমাদের রিপোর্ট অনুসারে এবং ওয়ার্ল্ড মিডিয়া রিপোর্ট, ইন্টেলিজেন্ট রিপোর্ট অনুসারে ওনারা বসছেন অলরেডি স্টুডেন্ট মুভমেন্টের সাথে। আপনার নলেজে দিয়ে দিলাম, ওকে? বর্তমানে ওনারা বসছেন এবং ওনাদের একটা গ্রুপ কাজ করছেন, সেখানে আমাদের সম্মানিত ডক্টর আসিফ ভাইও আছেন। ভালো কথা, যদি সেটা হয় ভালো কথা, ওকে? এবং সেটা পুরো জিনিসটা আমরা না বলি মিডিয়াতে। সো ইনশাল্লাহ আমরা হয়তোবা ভালো কিছু দেখতে পাবো। তবে শকত ভাই, আপনি একজন রেমিটেন্স যোদ্ধাদের অ্যাডভাইজার কমিটির হেড, এবং দেশের স্বার্থে আমাদের লাস্ট পর্যায়ে আমরা চলে আসছি না। আমাদের দেশে যা ঘটছে, যা রটছে, আমাদের অর্থ, আপনার অর্থ, আমার অর্থ, এই লুটতরাজ থেকে, লাস্ট পয়েন্ট কিন্তু এটা, এই লুটতরাজ থেকে রেমিটেন্স যোদ্ধারা কিভাবে রক্ষা পাবে? না, এটা সহজ, কিন্তু একটা কথা আছে, রেমিটেন্স যোদ্ধারা তারা রেমিটেন্স পাঠাবে বলেছে হাসিনা মুক্ত বাংলাদেশ হতে হবে। আচ্ছা, হয়েছে, কিন্তু ব্যাংকিং সিস্টেমে কি হচ্ছে আমরা কিন্তু কেউ জানি না। কত টাকা পাচার হয়েছে। যখন একটা দেশে গোলমাল হয়, ডিক্টেটর যখন চলে যায়, ওই সময় ডিক্টেটরদের পদলেহী যারা পাচারা যারা, তারা আরো বেশি বিদেশে পাচায়। আপনি যে কথাটা আমার এখনই বন্ধ করতে হবে, যাতে আর একটা পয়সা, একটা টাকা পূর্ণ ক্রমে কেউ পাচার নিয়ে যেতে পারে না। এই ডলারকে সেখানে রাখতে হবে। দেন ইউ ক্যান সে, আমরা বলতে পারি ভাই তোমরা রেমিটেন্স যা এখন পাঠাও। আপনি পাঠালেন আজকে, আমরা এখনো কোনো কিছু কন্ট্রোলের ভিতরে নাই, জনগণও নাই, কে আছে আল্লাহ জানে। কি হবে আর কয়দিন পরে আমি জানি না, 3 মাস পরে কি হবে আমি জানি না। তবে ভালোবেসে একাডেমিক মানুষ হিসেবে প্রপার চ্যানেলে দেওয়া উচিত, কিন্তু দেওয়ার আগে আমার জানতে হবে যে আপনি দেখছেন এক বাস্কেটের ভিতরে আর নিচের ঝুড়ি খোলা রয়েছে, সেখান থেকে চলে যাবে, আই ডোন্ট লাইক ইট। তাহলে গভর্নমেন্ট না কেউ কাউকে বলতে হবে যে আমরা এই প্রাগমেটিক জিনিসগুলো আমরা নিয়েছি, সেটা হয়তো সময় লাগতে পারে, 2-1 দিন সময় লাগতে পারে, তারপরে লোক আপনি এমনি টাকা পাঠাবে, এমনি পাঠাবে। আর তা যদি না হয় তাহলে আপনার দুর্ভিক্ষ লাগবে। দেশে কিছু নাই, কোনো প্রোডাকশন নাই, সাপ্লাই নেই, সাপ্লাই চেন নাই, গার্মেন্ট নাই, সমস্ত দিক দিয়ে আমাদের অস্থিরতা। আপনি এক্সপোর্টও করতে পারছেন না, কারণ আপনার ক্যাপিটাল গুডস কোনো আমদানি করতে পারেননি। এদিকে মার্কেটে যে কনজিউমারিজম তৈরি হয়েছে, ভোক্তা শ্রেণী যেটা আমরা বলি, তারা অনেক জিনিস বাইরে থেকে এসে খাওয়া অভ্যাস, তাদেরও নাই। আপনার এই যে কে একটা বললো
80,000 কোটি টাকার মদ নাকি বিদেশ থেকে আমদানি করা হয় আমার বাংলাদেশে ইন টার্মস অফ ডলার। সহ্য করা যায় না, কিন্তু আমাদের যেতে হবে, আপনিও যাবেন। এগুলোরে একদম তুলে ধরে সাইজ করা ছাড়া উপায় নাই। বড় লোকগিরি দেখাও, হ্যাঁ, পরের মেয়েগুলো গার্মেন্টের চাকরি দেওয়ার নাম করে পতিতাবৃত্তি করে আর আনন্দ ফুর্তি করো। আমার এই সোনার বাংলাদেশে, যেখানে বৈষম্য ঘরে ঘরে, 5 কোটি লোক আজকে দরিদ্র সীমার নিচেই রয়ে গেছে, যেখানে আজকে 25 লক্ষ লোক বেকার রয়েছে, যেখানে সামান্য গার্মেন্টের টাকা দিয়ে ঢাকা শহরে একটা মেয়ে কোনো ক্রমে একা বসতে পারে না। তারা থাকে ওই হিন্দু যারা কর্মচারী করে, এখানে ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়ে বসে আছে, একটা 3-4টে বাংলাদেশের মুসলমান মেয়েকে নিয়ে থাকে। এগুলো সংস্কার মানে কমপ্লিটলি মানে খালনলসে বদলে দিতে হবে। এই জিনিসগুলো তৈরি করতে হবে। আপনি ওই দিকে ফোকাস করবেন। রাষ্ট্র সংস্কারের জন্য আপনার যে মিডিয়া, আপনার পাওয়ারফুল একটা প্ল্যাটফর্ম আছে, আপনি এই ধরনের লোককে দেখেন। হাসিনা কি করেছে, এত বেশি কান্নাকাটি করা আমার দরকার নাই। আপনি কি করছেন, আস্ক ইয়োরসেলফ। এটাও ইসলামের কথা যে আপনি কি করছেন, আপনার প্ল্যানটা কি, হোয়াট ইজ ইউর নেক্সট প্ল্যান। হাসিনা চলে গেছে। থ্যাংক ইউ শওকত ভাই, থ্যাংক ইউ শওকত ভাই। আপনার মূল্যবান একটি কথা বলছেন। রাষ্ট্র সম্পদ এবং ধনসম্পদ, মানব সম্পদ এবং প্রজাতন্ত্র সব আমাদের গার্মেন্টস ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিগুলো নামে মাত্র তারা বাংলাদেশে ব্যবসা করে, এবং তারা কোনো এক সময় হার্ড পরিশ্রম করে এখন হেলিকপ্টারে চড়ে। এনিওয়ে, তারা অর্থের লুণ্ঠনে না। নূর মোহাম্মদ ভাই, আমি এটাও বলে দিই, বহু জায়গায় বলেছি যে এটা আমি মাপচা আমার আবার আমি আপনাকে আমি জাস্ট ওয়েক আপ করে দিচ্ছি। না, আমি এক মিনিট আমি বলবো এই কারণে, দেখেন, যখন এই লুটেরা ভূমিদস্যুরা এই গার্মেন্ট তৈরি শুরু করলো, আমাকে ভুল বলবেন না, কিন্তু আমি একজন ব্যবসায়ী বান্ধব মানুষ। আমি ক্যাপিটালিস্ট ইকোনমি পড়েছি এবং পড়াই, এবং ক্যাপিটালিস্ট দেশে থাকি, চরম ক্যাপিটালিস্ট দেশে। আমি ওই সময় বলেছি যে এই যে গার্মেন্ট আওলারা মাঠের পর মাঠ জমি দখল করে বসে আছে, এই জমিগুলোকে লিজ দিতে হবে। কিনতে পারবে না, ওর কোনো অধিকার নাই। লিজ নেবে 15 বছর 10 বছর। আপনি লিজ নিয়ে এই জমির মালিক যে, তাকে আপনি রেন্ট দেবেন, এত টাকা দিতে হবে। যখন আপনার ফ্যাক্টরি বন্ধ হবে, এই জমির মালিককে আবার ফিরিয়ে দিতে হবে। আজকে কি হয়েছে, 1500 গার্মেন্ট ইন্ডাস্ট্রি বন্ধ হয়েছে, সমস্ত জমিগুলো দখল করে 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 শেষ করে তারা এখন মালিক হয়ে, এখন তারা বড় বড় বিল্ডিং বানাচ্ছে, নিজেই বিক্রি করছে কাঠা হিসেবে পরের জমি। আপনি রাষ্ট্র সংস্কারে নিয়ে আসবেন না? আমরা আছি, আমাদের হাতে আছে, আর আপনারা আছেন। এখান থেকে যেগুলো ব্যাম্বু দেওয়া হবে, মনে রাখবেন একটা কথা, এই ফ্যাটি আজিজ, এই দুর্নীতি, এই বেনজির আহমদ, এই যে গোষ্ঠী শুদ্ধ যে অন্যায় অপকর্ম যা করেছে বসুন্ধরা গ্রুপ, সালমান দরবেশ, এগুলো কিন্তু ধরা হয়েছে বিদেশ থেকে। এই আপনাদের মতো যে প্ল্যাটফর্মগুলো তৈরি করা হয়েছে এবং আমাদের মতো মানুষকে ডেকেছেন, আমরা এখান থেকে ধরছি। এটা কিন্তু আন্দোলনের ফল না ভাই, এটা করিনি আয়নাঘর। ওরা আয়নাঘর দখল করতে পারলে বলতাম যে তোমার আন্দোলন, তো এরা কিছুই করতে পারিনি যারা ভিতরে ছিল। আমি দোষ দিচ্ছি না, কিন্তু এইগুলো কিন্তু বিদেশ থেকে আমরা করেছি। আমি এই কথা বলতে চাচ্ছি, এই বিদেশ থেকে আমাদের আরো অনেক কিছু করার আছে। যদি উল্টো পাল্টা করে, তাহলে এখান থেকে আমাদের ভয়েসই যথেষ্ট। মাত্র 2 ঘন্টা আগে আমি বক্তব্য দিয়ে আসছি, আর একটা টেলিভিশনের নাম বললাম না, অলমোস্ট মিলিয়ন ভিউ হয়ে গেছে। তাহলে আমাদের যে কাজ আমরা করছি, আর এখন তো বিজয় উল্লাস, আমার মনে হয় 3 দিনের ভিতরে 3 মিলিয়ন হয়ে যাবে। আপনারটাও হবে। আপনি সেভাবে একটু চেষ্টা করে দিয়ে দেন, যাতে আমাদের কথাগুলো লোকের কানে পৌঁছে। ইনশাআল্লাহ। আমরা কি বলছি, আমরা তো আছি, আমরা তাদের হেল্প দরকার হয় দেশে যাব, মন্ত্রী হওয়ার দরকার নেই। ফি সাবিলিল্লাহ, বিনা পয়সায়, বিনা ইয়েতে আমরা যে কোনো দরকার, শিক্ষা ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, পরিচালনার ক্ষেত্রে, সব জায়গায় আমরা করতে দিতে হবে। তাহলে বিদেশে যারা থাকে, শিক্ষক, বুদ্ধিজীবী, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, তাদেরকে সেই দেশে নিয়ে যেয়ে তাদেরকে একটা সম্মান দিতে হবে। চল, কথাটা পছন্দ হয়েছে? উই আর রেডি টু সার্ভ মাই ওন কান্ট্রি। ওটাই সব দেশে আছে, সারা দুনিয়া, ইসরায়েলে আছে, ইন্ডিয়াতে আছে, এটা সারা পৃথিবীতে আছে, সৌদি আরব ছাড়া।
আছে, সৌদি আরব ছাড়া, বাংলাদেশ ছাড়া। রাইট। সো হোপ ফর দ্য বেস্ট। আমি একজন ইকোনমিস্ট হিসেবে যে কথা আমি বলি, আমি কখনো হতাশ হইনি, অলওয়েজ পজিটিভ মেন্টালিটি। কিন্তু বাস্তব সমস্যাটাকে তুলে ধরার উদ্দেশ্য এই, উই মাস্ট নিড টু অ্যাড্রেস হাউ টু সলভ ইট। দ্যাট ইজ মাই গোল। থ্যাংক ইউ ভাই। আপনাকে অশেষ ধন্যবাদ শওকত ভাই। জাতির এবং এই ক্লান্তি লগ্নে প্রবাস থেকে আপনি রাষ্ট্রের স্বার্থে, জনস্বার্থে, প্রজাতন্ত্রের স্বার্থে অনেক কথা বলছেন, অনেক উপকরণীয় কথা বলছেন। কিন্তু জাস্ট একটু অনুরোধ আপনাকে, দুটি কথা বলে দেন যে রাষ্ট্রের, জনগণের এবং জনস্বার্থের কোনো ক্ষতি যেন আমরা না করি। এন্ড না, এটা তো আমি তো একজন ইকোনমিস্ট হিসেবে আমি তো প্রশ্ন ওঠে না এগুলো ক্ষতি করবো। এটা তো অবৈধভাবে যারা করছে, কারা করছে তা তো আমি জানি না, আমি চিকেন ছিলাম না। তবে আমি যেটা বলছি যে এই ডিসিপ্লিন গুলো মানুষ হত্যা না করেও একজন লোক আমাদের দরকার যে এটা সুন্দর একটা ঘোষণার ভিতরে আসবে। আনফর্চুনেটলি আমাদের প্রেসিডেন্ট যাকে বানানো হয়েছে কেউ বিশ্বাসই করেন, ওর সাথে কেউ বসতে চায় না। ওয়াকারুজ্জামানের যেভাবে অঙ্গভঙ্গি, যেভাবে তিনি কথার জবাব দিয়েছেন আর যেভাবে উনি করলেন, আমি জানি না হাউ হি ফিট ফর দি জেনারেলশিপ ইন জেনারেল, দি কমান্ডার ইন চিফ। যাই হোক, আমি আশা রাখতে চাই যে তাদের মিস্টেকগুলো তারা কারেকশন করবে এবং আমাদের এই যানমাল সম্পদের নিরাপত্তা দিতে হবে। কারণ মানুষ কিন্তু এখনো নিরাপত্তাহীনতায় ভুগছে। কোনো কিছু নেই, গ্যাস নেই, হিটার নেই, ইলেকট্রিসিটি নেই, পানি নাই, মার্কেট পর্যন্ত নাই। এই জিনিসগুলো করতে হলেই সুন্দর অ্যাপ্রোচ নিতে হবে জনগণকে ভালোবেসে। যদি কেউ এটা করতে পারে তাহলে আমি মনে করবো যে এই, আর ছাত্রদের সমস্ত দাবি মেনে নিতে হবে। জেলখানায় যারা আছে সবাইকে ছেড়ে দিতে হবে। ম্যাডামকে ইমিডিয়েটলি তার চিকিৎসায় তো উনি চান, চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে হবে। এইসব যদি করা যায়, পজিটিভ অ্যাকশন করা যায়। আপনার হাজার হাজার মামলা দিয়েছেন, আল্লাহরে কি যে হবে আমি বলতে পারছি না। সেই জাজগুলো এখনো রয়ে গেছে, সেই অ্যাটর্নি জেনারেল এখনো ক্ষমতায় রয়ে গেছে। কোথায় যাবেন আপনি? তাহলে এগুলো যদি সরিয়ে দেন একবার। আমি একটা কথা বলি, বঙ্গবন্ধু যখন 73 সালে দেখলেন, আসলেন, এসে 73 সালে যখন উনি অ্যাডমিনিস্ট্রেশনে হাত দিলেন, লোকে বলল যে স্যার আমাদের সচিবালয়ে ভারতীয় বড় বড় কর্তা বাবুরা এসে বসে আছে। তো উনি জিজ্ঞেস করলেন আমাদের সিএসপি অফিসাররা কি? আপনি ওই মুজিবের রক্তলাল গ্রন্থ এগুলো পড়বেন, এমআর আক্তার মুকুলের লেখা, মুকুল ভাইয়ের লেখা বই। তো উনি বলেন যে আমাদের সিএসপি গুলো, সিএসপি তো কেউ কেসের মধ্যে ফেলানো রয়েছে, আর ওই ইন্ডিয়া থেকে যেগুলো আছে ওদেরকে ওই পাশে বসে দিয়ে ওরা বসে আছে। কই তাই? কই সব মন্ত্রণালয় এরকম? কই সব মন্ত্রণালয়। কি করেছিলেন উনি? উনি একটা ভালো কাজ করেছিলেন। উনি বললেন যে এই সিএসপি গুলো, আপনার মনে থাকার কথা, অল ইউনিভার্সিটি বন্ধ হয়ে গেল কারণ প্রফেসর আর দালাল আইনি ফেলে দিয়েছে। তো উনি বললেন যে এক কাজ করো, ইমিডিয়েটলি এই প্রফেসরদের ঢাকা ইউনিভার্সিটি, সারা দুনিয়া, এর আগে একটা কোর্টে যেতে বলো। কোর্টে যে একটা আপিল করবে, ওই একদিন শুনানি হবে এবং রিলিজ। এবং আপনি জানেন এটা যে সমস্ত অধ্যাপকরা ক্লাসে ফিরে আসে। একই সময় তিনি বললেন যে এখানে যদি তোরা সিএসপি অফিসার বিরুদ্ধে করেন, আপনি জানেন ওই পাকিস্তানি সিএসপি গুলো সবগুলোই দু একজন এদিক ওদিক হয়েছে, সবগুলো পরের দিন কাছে ফিরিয়ে দিয়েছেন। আর উনি বলেছেন যেখান থেকে সরিয়ে দিয়ে বাকিগুলো। একটা ভালো জিনিস, ভালো কাজের কথা এখন আমার মনে আছে কি করে? আমি তো অনেক ওনার বিরুদ্ধে অনেক কথা বলি, কিন্তু আমি ভালো আপনি কখনো দরকার এমন একজন লোক যে এই সব জায়গায় যোগ্য লোককে বসাতে হবে, রিট্রেনিং দিতে হবে, রিফ্রেশিং কোর্স দিতে হবে। আপনি কোন কোটায় আসছেন সেই কোটাগুলো বিচার বিবেচনা করে দিতে হবে। অযোগ্য লোককে সরিয়ে দিতে হবে যদি আপনি সোনার বাংলা গঠন করতে চান। আমাদের দেশকে আমরা সুন্দরভাবে রাখবো। আর একটা জিনিস যেটা বলছেন যে ডিসিপ্লিন, নিরাপত্তা, জাতীয় নিরাপত্তা, মানুষ সব নিরাপত্তায় ভুগছে এখন। আমি জানি আমার কল হয়ে গেছে অলরেডি 4-5 জায়গায়। এটাকে বন্ধ করতে হবে। কেউ না কেউ এসে বলবে বা দলীয় প্রধানরা এটা বলবে যে এটা 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 বন্ধ করতে হবে। আমি এটা কিন্তু সুন্দর একটা দিয়ে দিচ্ছি, নাথিং রং। যে দলগুলো আছে এক্সিস্টিং, যারা রেজিস্টার আনরেজিস্টার্ড যাই হোক না কেন, সেই নেতাগুলো এক জায়গায় আপনার ঘোষণা দিতে হবে বা মাইক্রোফোনে আসতে হবে যে আমার ফলোয়ার যদি তোমরা হতে চাও, খবরদার এগুলো বন্ধ করো। বিচারের মাধ্যমে তোমাদের যারা ক্ষতি করেছে, বিচার, আমরা জানি তোমাদের হত্যা হয়েছে, গুম হয়েছে, অনেক কিছু হয়েছে, ঘরের পাশে ঘর। আমরা জানি যে তোমার কিচ্ছু ছিল না, তুমি হাজার হাজার কোটি টাকার মালিক। আচ্ছা, তারপরেও তো তার বিচারের একটা সুযোগ দিতে হবে। আপনার বিচারটা আপনি তো করতে পারেন না তার।
সুতরাং আমরা বলবো যে এই ক্রান্তি লগ্নে আপনারা সবাই ধৈর্য ধরেন, আল্লাহ আল্লাহ করেন, এবং আমাদের সুন্দর একটা দেশকে যাতে আমরা গড়তে পারি সেই সুযোগটা আমাদের সবাইকে নিতে হবে এবং দিতে হবে। ভালোবাসতে হবে দেশকে। আপনি লুটে পুটে খাওয়ার দিন চলে গেছে, ওই দিন গোজর গিয়া। এখন যারা আছে মানুষকে ভালোবেসে দেখতে হবে। আমরা এটা প্রমাণ পেয়েছি, কত মা বোন আসছে বাড়ি থেকে খানা রান্না করে এনে মাঠে ভিতরে দিচ্ছে, রাস্তায় পানি নিয়ে এসে দিচ্ছে। এর থেকে ভালো মানুষ হয়? একটা মেয়ে বিজেপির গাড়ি ধরে ঠেলা দিচ্ছে, লোকে বলছে গাড়িতে তোর গার উপর দিয়ে, কই যাক আমি মরে যাব, আমি মরে যাব, আমার ভাইগুলোই গাড়ির মধ্যে রয়েছে, ওদের ছেড়ে দাও। কি বাঘের বাচ্চা, চিন্তা করেন তো। এত সুন্দর দেশ, আর আমরা এই লোকগুলোকে কাজে লাগাতে পারবো না? ইনশাল্লাহ আমরা বেঁচে আছি নূর মোহাম্মদ ভাই, চিন্তা করবেন না। উল্টো পাল্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না, এটা আপনি মনে রাখবেন। আর আমার জন্য দোয়া করবেন যে শওকত ভাইয়ের বয়স এবং তার যে হায়াত দারাজটা যদি করে আল্লাহ পাক, বেশি লোক লাগে না ভালো কাজ করতে হলে, এটা মনে রাখবেন। আমরা এখান থেকে আমার মন্ত্রী হওয়ার দরকার নেই, রাজা হওয়ার দরকার নেই। আমাদের ভয়েসটা যদি সুন্দরভাবে চলে আমরাই যথেষ্ট। আমরা বিদেশ থেকে অনেক কাজ করেছি, অনেক কাজ করেছি, পরে বসবেন। আপনাকে অশেষ ধন্যবাদ। জি, আপনাকে অশেষ ধন্যবাদ শওকত ভাই। আপনি অনেক সময় দিয়েছেন মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএস এর দর্শক শ্রোতাদেরকে, সারা বিশ্বের, বাংলাদেশের, আমেরিকার, সব জায়গায়। প্রিয় দর্শক, আমরা সমসাময়িক বাংলাদেশ এখানেই শেষ করছি। আপনারা যে যেখানেই থাকুন, দেখুন রাষ্ট্রের স্বার্থে, জনস্বার্থে, প্রজাতন্ত্রের স্বার্থে আপনার দেশ, আমার দেশ, বাংলাদেশ, সোনার বাংলাদেশ, যে বাংলাদেশকে 1971-এ যুদ্ধের পর আমরা একটি স্বাধীন ইন্ডিপেন্ডেন্স রাষ্ট্র হিসাবে পেয়েছিলাম, এবং বর্তমানে আজকে ছাত্র ইয়ং জেনারেশন যেটা দেখিয়েছেন, আমরা তাদের সাহসিকতাকে ধন্যবাদ দিই, তাকে ধন্যবাদ জানাই, তাদেরকে ধন্যবাদ জানাই। হাজারো রক্তের স্রোতের উপরে আজ যে ঘটনাটি ঘটছে, এটা সারা পৃথিবীর সোশ্যাল মিডিয়া, স্কাই থেকে ওশেন, অল দ্য ওয়ে ওয়ার্ল্ড ওয়াইড ইজ, সারা জাতি, সারা পৃথিবীর 8 বিলিয়ন পিপল, যে কোনো ভাষা তারা দেখতেছে কি হচ্ছে বাংলাদেশের জনগণে, স্টুডেন্ট রাইজিং মুভমেন্ট কি করছে। এটা নিয়ে আমরা অনেক কিছু শিক্ষা নিতে পারি। আমরা খুনাখুনি, রাহাজানি, আগুন জ্বালাও পোড়াও থেকে দূরে সরে আসি। আমার শ্রদ্ধেয় বড় ভাই ডক্টর শওকত আলী যে কথাগুলো বলছেন, অনেক মূল্যবান কথা বলছেন। রাষ্ট্রের স্বার্থে, জনস্বার্থে রাজনৈতিক নেতৃত্ব, স্থানীয় নেতা মহোদয়রা যারা আছেন, ওনাদের মুখ খুলতে হবে। ওনাদের মুখ ফেরেশতা এসে আটকে দিয়ে রাখে নেই কষ্টের দিয়ে। ওনাদের মুখ যদি ওনারা না খোলেন, তাহলে ওনাদের ফলোয়ার, ওনাদের রাজনৈতিক কর্মীরা কি করবে? ওনাদের বিএনপি বলেন, জামাত বলেন, যতগুলো রাজনীতি আছে শতের উপরে, তারা ডাক দিয়ে বলতে হবে, স্টপ করো, দিস ইজ ক্রাইম। জ্বালাও পোড়া এটা আমাদের কনস্টিটিউশনে নাই, আমাদের রাজনৈতিক কোনো মেমোরান্ডামে নাই। আমরা রাষ্ট্রের স্বার্থে, জনস্বার্থে, জনগণের স্বার্থে কাজ করছি। রাষ্ট্র আমার, রাষ্ট্র আপনার। যারা রেমিটেন্স যুদ্ধে আছেন তাদেরকে অনুরোধ করব, জনস্বার্থে কাজ করবেন, রাষ্ট্রের স্বার্থে কাজ করবেন, এবং 18 কোটি জনগণের স্বার্থে কাজ করবেন। আপনারা যে যেখানেই থাকুন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মিলেনিয়াম টিভি ইউএস এর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সকল iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইস এবং সকল বিশ্বজুড়ে যে কোনো ব্র্যান্ডের স্মার্ট টিভি এবং রুকু, অ্যামাজন, আপেল টিভি, গ্লোবালি হরাইজন স্যাটেলাইট, এবং আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org, আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাড্রেস মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। প্রিয় দর্শক, যে যেখানেই থাকুন সুস্থ থাকুন, ভালো থাকুন, হেফাজতে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।